আমাদের first day we dived into the details of meshing, boundary layers and Y plus and all. ওই ফার্স্ট দিনের ব্যাপারে একটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে মানে জাস্ট মেসেজ যে ওই মানে ফার্স্ট দিন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, প্লিজ লেট আস নো ইন দ্য চ্যাট। As always, রাফনান ভাই যে লাস্ট দিন যেমনটা মেনশন করছিলেন, he will address the questions today after our anytime he thinks convenient. অ্যান্ড আমাদের হচ্ছে বাই দ্য ওয়ে মানে আমাদের ওয়েবসাইটে আমাদের ফার্স্ট দিনের হচ্ছে রেকর্ডিংটা অলরেডি আপডেটেড অ্যান্ড লিঙ্ক অলরেডি হচ্ছে ইউটিউব মানে রেকর্ডিংটা হচ্ছে পার্টিসিপেন্টসদেরকে অলরেডি মেল করা হয়েছে ইভেন উইথ দ্য স্লাইডস as well. So you can find the details there, and without further ado, I'd like to hand over the floor to Rafnan Bhai. Bhai, please. Thank you, Prithvi ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে। আশা করি সবাই ভালো আছেন। Is it okay if I share my screen? Please. Can you confirm যে দেখা যাচ্ছে? ইয়েস ভাই, জাস্ট ওই জুমের যে ইন্টারফেসটা ওটার জন্য একটু ব্লু ব্লু এটা আছে। হ্যাঁ, হ্যাঁ, আই থিঙ্ক চলে যাবে উপরেরটা। উপরটা ওটা দেখা যাচ্ছে একটু ছোট মানে করা গেলে মেবি। হ্যাঁ, ইটস বেটার। ওকে, ঠিক আছে। Let's start. Let me just load up one thing. Okay. Thank you all for joining, and thank you to ASML for this opportunity to give me another chance to share my expertise with you all. So again, welcome everybody to the second day of Fundamentals of CFD, hosted by or presented by Ahsanullah University of Science and Technology Applied Simulation and Modeling Lab. So just একটু রিক্যাপ যদি করি, লাস্ট উইক আমরা হচ্ছে আমাদের প্রথম ডিসকাশন পয়েন্টস গুলো মেইনলি ছিল জাস্ট অ্যাজ এন ইন্ট্রোডাকশন টু দ্য সফটওয়্যার স্টার সিসিএম। আমরা সবাই মোটামুটি ফ্লুয়েন্টের সাথে পরিচিত, অথবা নিউ টু the CFD simulation era. However, Star CCM is also another CFD tool that we can use. আমরা এটাও দেখেছি যে এটা নট নেসেসারিলি এটা 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 ওইটার থেকে বেটার এরকম কিছুই না। ইটস জাস্ট টু ডিফারেন্ট টু ডিফারেন্ট না মানে টু ডিফারেন্ট owned softwares which is actively developed. দুইটাই matured owned by matured companies, so it's just দুইটার UI interface জিনিসটা different, that's all. কোনোটাই not one is superior over the other. এরপর আমরা হালকা পাতলা একটু মেশিং নিয়ে একটু আলাপ আলোচনা করেছি। we talked about Y plus, তারপরে we talked about how we set up a simulation. আমরা আমাদের সবার ফার্স্ট যেটা ছিল যে we have to set up an objective of our simulation, যেটার পরে আস্তে আস্তে we will kind of determine আমাদের পরের স্টেপ গুলো কিরকম আসে। We talked about a little bit about the Ahmed body and using a Formula Student front wing as our examples. আমরা residuals নিয়ে একটু আলাপ করেছি। Now today আমরা যেটা করব হচ্ছে আমরা this session, today's second and final session এর মধ্যে আমরা ফিজিক্স সাইডটা নিয়ে বলবো। আমরা একটু টার্বুলেন্স মডেলস নিয়ে একটু দেখবো, কিভাবে আমরা বাউন্ডারি কন্ডিশনস গুলো সেট করি। তারপরে ছোটখাটো লিটল বিট অ্যাবাউট পোস্ট প্রসেসিং কিভাবে করতে হয়, এটা নিয়ে একটু আলোচনা করবো। এবং আমরা হ্যান্ডস অন স্টার সিসিএম এ ঢুকে আমি একটা স্যাম্পল সিমুলেশন ওপেন করে রেখেছি, সো এটাই আমরা একটু ঘাটাঘাটি করব। অ্যান্ড ফাইনালি আমরা কিছু বেস্ট প্র্যাকটিসেস দেখবো অ্যান্ড উইল লার্ন ফ্রম দেম। সো জাস্ট আমরা যদি একটু প্র্যাকটিক্যালি লাস্ট উইকটাকে একটু যদি রিক্যাপ করি, আমরা গত সপ্তাহের লাস্টের দিকে একটা সিমুলেশনের কিছু স্ক্রিনশটস আমরা দেখেছিলাম অফ এ রিয়ার উইং, ফর্মুলা স্টুডেন্ট রিয়ার উইং এর একটা স্টাডি ছিল, ইন্ডিপেন্ডেন্ট রিয়ার উইং স্টাডি। ওটা আমরা খুব সম্ভবত এক্সাম্পলটা দিয়েছিলাম রেসিডুয়ালস টাকে ইউজ করার জন্য। সো এটা আমাদের কনক্লুশনটা ছিল যে আমরা অলওয়েজ
আমাদের যে রেসিডুয়ালস বা কনভার্জেন্স যে গ্রাফটা থাকে, ইউ উইল নট অলওয়েজ রিলাই সোললি অন দ্যাট ডায়াগ্রাম, আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। সো আমি যদি সিমুলেশনটা ওপেন করি, স্টার সিসিএম দেখা যাচ্ছে? প্লিজ ক্যান সামওয়ান কনফার্ম? It's fine, you can say. ওকে, পারফেক্ট। সো আমরা সেদিন জাস্ট দেখেছিলাম, আমরা রেসিডুয়াল দেখেছিলাম, আর আমরা একটা ফোর্স ডায়াগ্রাম দেখে আমরা বলছিলাম যে ইয়েস, কিছু কনভার্জেন্সে কিছুটা নয়েজ আছে, বাট আমরা আমাদের যে অ্যাকসেপ্টেবল থ্রেশহোল্ডের মধ্যে, আমি যদি কুইকলি আমার রেসিডুয়ালস এর গ্রাফটা ওপেন করি, হ্যাঁ আমরা দেখেছিলাম যে কিছু কিছু গ্রাফস আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জের নিচে অলরেডি আছে, বাট কিছু কিছু নেই। হাউএভার, যেটা উইচ ইজ ওকে, আমরা স্টিল এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, বিকজ আমরা বলেছিলাম যে আমাদের ফোর্সের ডায়াগ্রামটা মোটামুটি সলিড ছিল বা ফ্ল্যাট ছিল। সো সেক্ষেত্রে ইট ইজ অ্যাকসেপ্টেবল টু সাম এক্সটেন্ট। তো এখন আমরা যেটা, ইফ আমরা যদি আগের সপ্তাহের লার্নিংস গুলাকে রিক্যাপ করতে চাই, আমরা উই টকড অ্যাবাউট মেশিং, রাইট? আমরা এখানে একটু আমাদের এইগুলার মেশটাকে একটু যদি অ্যানালাইজ করি, সো এখানে উই ক্যান সি যে আমার জাস্ট এটাকে জাস্ট একটা সিমেট্রি, এটা খুবই বেসিক একটা সিমুলেশন ছিল আর্লি স্টেজের একটা ফর্মুলা স্টুডেন্ট রিয়ার উইং এর স্টাডির জন্য। আমরা এখানে আমাদের ফর্মুলা স্টুডেন্ট উইং এর রিয়ার ডিআরএস ড্র্যাগ রিডাকশনের জন্য আমরা একটা সিমুলেশন করছিলাম, ওয়ার আমাদের এই সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্ল্যাপটা হচ্ছে ওপেন পজিশন, মানে অ্যাঙ্গেল অফ অ্যাটাক একদম মানে ফ্ল্যাট পজিশনে রেখে টু রিডিউস ড্র্যাগ ইন স্ট্রেট লাইন ইভেন্টস, একটা অ্যাক্সেলারেশন ইভেন্টে যেখানে আমার গাড়িটা অনলি স্ট্রেট যাবে 0 to 75 meters এ। So সেই ক্ষেত্রে if we can optimize our aerodynamics to make it to reduce drag and achieve higher top speed and ultimately have a very quick acceleration time. সো এটার জন্য হচ্ছে মূলত এই একটা ইনিশিয়াল স্টাডি ছিল। এখন আমরা এটার মেশটাকে আমরা দেখতে পারি যে আমার মোটামুটি কিছু লোকাল রিফাইনমেন্ট বোঝা যাচ্ছে ফ্রম দ্য নেকেড আই, যে আমার এন্ড প্লেট, হাউ ডু আই সিলেক্ট দিস পার্ট, হ্যাঁ আমার এন্ড প্লেট এর থেকে আমার উইংস গুলার রিফাইনমেন্টটা কিছুটা করা আছে, স্পেশালি লিডিং এজে, তারপর পুরো উইংটাই, বাট লিডিং এজে একটু রিফাইনমেন্ট করা। আমার এখানে আমার এগুলাও আছে, আমার ডোমেইনটাও এখানে আছে, জাস্ট এটা হাইড করা। এন্ড আই ক্যান সি যে মোটামুটি একটা ক্লিয়ার একটা ডোমেইন রাখা হয়েছে উইথ ইনাফ স্পেস ডাউনস্ট্রিম। তারপরে উপরেও বেশ, যেহেতু অনেক সময় এই উইংটা যখন ওপেন পজিশনে আছে, বাট যখন এটা ক্লোজ পজিশনে থাকে তখন আপ ওয়াশটা বেশ উপরেই যায় দেখে হাইটটাও বাই স্ট্যান্ডার্ড অনেক উঁচু করা। নিচেও আই মিন, যেহেতু এটা ফুল কার সিমুলেশন না হলেও তারপরেও নিচে একটা ডিসেন্ট গ্যাপ রাখা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল থটস। তো স্টার সিসিএম এ আরেকটা জিনিস যেটা আছে, যেটা আমরা ইউজ করি, আমাদের মেশ ডায়াগনস্টিক্স আমরা বের করতে পারি। তো এখানে যেটা হয় যে আমাকে স্টার সিসিএম আমার পুরো মেশ ইনফরমেশনের একটা ডায়াগনস্টিক্স টেক্সট হচ্ছে জেনারেট করবে। ইটস জেনারেটিং, কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে এই নিচের আউটপুট আউটপুট ট্যাবে। যদি একটু স্লাইটলি ওয়েট করি, আচ্ছা ফুলটা দিতে হবে, সরি আমি একটা আরেকবার দিই, আমি কম্প্যাক্ট ফুল ডায়াগনস্টিক্সটা দিই। ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং আমি একটু ডিসপ্লে ভিউ উইন্ডোটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, সো আমার রিপোর্ট কমপ্লিট। এখানে আমার মানে পুরো মেশ, আমার যে ভলিউম মেশ যেটা আছে পুরোটার একটা ডিটেলড রিপোর্ট কাইন্ড অফ দিয়ে দিয়েছে।
সো ফার্স্ট আমরা একটু দেখি যে এখানে কি আছে। সো আই হ্যাভ মাই এন্টিটি কাউন্ট, আমার টোটাল সেলস। আই ক্যান সি যে আমার সেলস হচ্ছে এই সিমুলেশনের জন্য 2.6 মিলিয়ন সেলস। আমার কিছু মেশ কোয়ালিটি প্যারামিটার্স আছে, যেমন এখানে আমার ফেস ভ্যালিডিটি আছে, ভলিউম চেঞ্জ স্ট্যাটিস্টিক্স আছে, আমার কিছু স্কিউনেস অ্যাঙ্গেলস দেওয়া আছে এখানে কয়েকটা। অ্যান্ড ইফ উই কিপ স্ক্রলিং ডাউন, আমার সেল সেল ব্রেকডাউন আছে, আমার ফেস ভ্যালিডিটি প্যারামিটার্স আছে, ভলিউম চেঞ্জ, এটা কি অ্যাভারেজ ফেস, আচ্ছা নিচেরটাই আপডেটেড, আমি এটাই ইউজ করছি। ভলিউম চেঞ্জ, ফেস ভ্যালিডিটি, এন্ড আমার স্কিউনেস অ্যাঙ্গেল। সো এখানে যেটা, হাউ ডু উই হাউ ডু উই ইউজ দিজ ফিগার্স, রাইট? সো এমন একটা কোয়েশ্চেন হতে পারে, আই গেস এটা পৃথুল ভাইয়ের একটা প্রশ্ন হয়তো বা ছিল, যে আমরা অনেক সময় দেখা যায় যে ইনফ্লেশন লেয়ার্স অ্যাড করার পরে সাথে সাথে আমার মেশটা উল্টা পাল্টা হয়ে যায়, বা তখনই এই জিনিসটা খুবই কি বলে অন্যদিকে চলে যায়। প্রথমে ইনিশিয়ালি ভালো ছিল, যদি আমি ফার্স্ট সেল ইনফ্লেশন লেয়ার্স অ্যাড করা শুরু করি তখনই জিনিসটা এই উল্টা অন্যদিকে চলে যায়। তো অনেক সময় যেটা হয় যে আমাদের এই মেশ ডায়াগনস্টিক্স বা এই কিছু ইনফরমেশন আমরা ইউজ করে আমরা কিছু আইডিয়াস পেতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমরা লাস্ট উইকে কিন্তু আমরা এই যে মেশ কোয়ালিটি কন্ট্রোলের কিছু প্যারামিটার্স এর ব্যাপারে আমরা বলেছিলাম, এই যে ফেস ভ্যালিডিটি, স্কিউনেস অ্যাঙ্গেল, ভলিউম চেঞ্জ, বা গ্রোথ, ভলিউম গ্রোথ রেট, বা এরকম কিছু একটা বলেছিলাম। সো ফেস ভ্যালিডিটি জিনিসটা কি? আমি সো এখানে আমাকে ফেস ভ্যালিডিটি যে আমি দেখে সিলেক্ট করেছি, ফেস ভ্যালিডিটি বেসিক্যালি হচ্ছে যে আহ এটাও চেক করে যে আমার এই মেশের মধ্যে প্রত্যেকটা সেল বা কত পার্সেন্ট সেল হচ্ছে কারেক্ট দিকে ফেস করে আছে, মানে কোনো নেগেটিভ ভলিউমের কোনো সেল আছে কিনা। যদি আমি খুব কোর্স মেশ ইউজ করি, অনেক সময় দেখা যায় একটা জাস্ট বেসিক, মানে মেশিং এর শুরুর দিকে যখন আমি কোর্স মেশ দিয়ে জেনারেট করি, তখন আমার অনেক সময় দেখা যায় যে আমার কিছু নেগেটিভ ভলিউমের সেলস হয়ে যায়, ডিপেন্ডিং অন দ্য ক্যাড, ডিপেন্ডিং অন দ্য ডিজাইন, হোয়াট এভার। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমার ফেজ ভ্যালিডিটি আমাকে বলছে যে আমার 100% ফেজ ভ্যালিডিটি ইজ ইকুয়াল টু অর কি বলে লেস লেস গ্রেটার দেন 1, রাইট? সো দ্যাট মিনস আমাদের সবগুলো সেলই 1 ব্র্যাকেটের মধ্যেই পড়ছে, সো দ্যাট মিনস আমার কোনো নেগেটিভ ভলিউমের কোনো সেল নাই। সো দিস ইজ আ গুড থিং। নেক্সট আমার যেটা আছে ভলিউম চেঞ্জ। সো হোয়াট আই হ্যাভ হিয়ার, এখানে আমার ভলিউম চেঞ্জ জিনিসটা কি? ভলিউম চেঞ্জ জিনিসটা হচ্ছে যে আমার প্রতিটা সেলের আশেপাশে, আহ, একটা সেলের পাশে, পৃথুল ভাই, ওভার টু ইউ। আহ, ইয়া ভাই, একটু যদি হচ্ছে নেগেটিভ ভলিউম বলতে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি মিন করে এটা যদি একটু সো এক্সপ্লেন করা আচ্ছা, যেত। নেগেটিভ ভলিউম বলতে, সো মিনস লাইক আমার সেল যে আচ্ছা, আমি যদি আমার এখন মেশ, এই যে সেল গুলা হচ্ছে এই যে এই কর্নারের যেখানে আমি মার্ক আছে, এই বিমটা সরাই, রাইট? দিস দিস সেল ইজ পয়েন্টিং আউটওয়ার্ডস, রাইট? মানে আমার পার্টের ভিতরে ঢুকতে যাচ্ছে না, ইটস বাইরে প্রোট্রুড করছে, তাই তো? হুম হুম। সো এটার উল্টাটা বেসিক্যালি, সো এটা যদি এভাবে বের না হয়ে যদি আমার পার্টের ভিতরে ঢুকে যায়, সো আমার আমার পার্টটা কাইন্ড অফ লাইক খেয়ে ফেলা, সামথিং আচ্ছা, লাইক দ্যাট। বুঝলাম। জিনিসটা এত কোর্স যে আমার এটা এভাবে বের না হয়ে এসে এটা উল্টা দিকে ঢুকে যাচ্ছে, রাইট? সো আমার ওইটাকে অ্যাকচুয়াল জিওমেট্রিটাকে হচ্ছে ডিস্টার্ব করে হ্যাঁ, ফেলে। এক্স্যাক্টলি। সো কাইন্ড অফ, সো এইখানে আমি কিন্তু মানে সামথিং লাইক, নট এন্টায়ারলি বাট সামথিং লাইক দিস, যেটা হচ্ছে উল্টা দিকে ভিতরে ঢুকে যাচ্ছে। সো দ্যাট উড বি আ নেগেটিভ ভলিউম। মানে এটা খুবই রেয়ার কেসে হয়, আনলেস খুবই খুবই কোর্স মেশ, অথবা ভেরি ভেরি স্মল। আমার এই পার্টটাই কিন্তু অনেক ছোট। সো আমার এই পুরা, ইফ আই কনসিডার দিস হোল পার্ট, আমি এই ঠিক এই ছোট ক্যানার্ডের মুখে দেখতেছি এই জিনিসটা। এটা অনেক আরো কোর্স মেশ হলে হয়তো বা এটা নেগেটিভ ভলিউম হওয়ার চান্সেস বেড়ে যাবে, ইফ ইটস আ ভেরি স্মল পার্ট। সো মূলত এটাই আর কি বুঝাচ্ছে। বাট ইফ ইটস ফেসিং দ্য রাইট ডিরেকশন, ইফ ইটস প্রোট্রুডিং আউটওয়ার্ডস, দেন এটা ঠিক আছে। মূলত এটাই হচ্ছে নেগেটিভ ভলিউম, যেটা ইজ নট টেকনিক্যালি পসিবল,
ওইটাই আর কি। সো ওকে, ডাজ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন? Yes, thank you. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সো আমরা বলতেছিলাম ভলিউম চেঞ্জ। সো ভলিউম চেঞ্জ হচ্ছে দ্য রেশিও অফ আ সেল, দ্য রেশিও বিটুইন একটা সেল এবং তার পাশের পাশের সেল। সো এখানে যেমন ফর এক্সাম্পল আমি যদি আমি একটা সিন লোড, আমি যদি এই ভলিউম, আমার ভলিউম মেশটা দেখি যে এখানে, এখানের সেল, এই যে ছোট সেলগুলো আছে এর এরপরে যে গ্রো হয়ে যাচ্ছে, এই গ্রোথ রেটটার ব্যাপারে মূলত আর কি। আই উইল কাম ব্যাক টু দিস সিন আফটার, বাট জাস্ট বোঝানোর জন্য যে এই নেইবারিং সেলগুলার পাশের গ্রোথ রেট যেটা, মূলত এটাকেই হচ্ছে ভলিউম চেঞ্জ বলে। অ্যান্ড আমরা আমাদের ডায়াগনস্টিক্সে দেখতে পাচ্ছি যে 98.6% অফ মাই, কি বলে, অফ মাই সেলস আর উইদিন কত, 1.1 to the 10 to the power -2। মানে এটা হচ্ছে যে ইটস মাই রেশিও ইজ বেটার দেন 0.1। ইউজুয়ালি মিনিমাম অ্যাবাভ 1 10 to the -2 ইজ গ্রেট, বাট এটা হচ্ছে আরো ডিস্ট্রিবিউটেড হলে অনেক সময় ট্রানজিশন যেটা হয় ছোট সেল থেকে একেবারে কোর্স, দূরের কোর্স সেলটার, এই ট্রানজিশনটা যত স্মুদার হয় ইউজুয়ালি মেশটা তত ক্লিন হয়। আমার যদি খুব র্যাপিড চেঞ্জ হয়ে যায় তখন ওইখানে কিছু ইনস্টেবিলিটি কজ করতে পারে। একটা স্টেবল রেজাল্ট যদি ট্রানজিশনটা স্মুথ না হয় তাহলে মানে আমার স্টেবিলিটি, আই লুজ মাই স্টেবিলিটি অফ দ্য রেজাল্ট। Next, I have next I have skewness angle. এখানে আমাকে বলে দিচ্ছে যে আমার ম্যাক্সিমাম বাউন্ডারি স্কিউনেস অ্যাঙ্গেল ইন রিজন ইজ 83, 8.3 টাইম 10 to the +1, মানে 83.39 ডিগ্রিজ। সো আমি যদি উপরে আরো আরো যাই, এখানে আমার আরো ব্রেকডাউন করা আছে। So এখানে আমি শুরু থেকে, এখান থেকে যদি দেখি আমার এখানে প্রত্যেকটা রিজিয়ন আমার যে আছে, সো রিজিয়ন বলতে আমার প্রতিটা পার্ট, যেমন এটা একটা আমার আউটলেট একটা রিজিয়ন, ফ্লোর একটা রিজিয়ন, আমার এন্ড প্লেট একটা রিজিয়ন, প্রতিটা রিজিয়নের আমার ম্যাক্সিমাম স্কিউনেস অ্যাঙ্গেল বলে দিচ্ছে। এটা হাউ ডু উই ইউজ দিস? লিটারেচার থেকে আমরা জানি, অথবা মেনি রিসার্চ পেপার্স বা বই, বই তো না, রিসার্চ পেপার্স থেকেই আমরা মূলত আমরা দেখেছি যে সাধারণত এটা রেকমেন্ড করা হয় যে ম্যাক্সিমাম স্কিউনেস অ্যাঙ্গেলটা ইউজুয়ালি 85 ডিগ্রিজ অ্যান্ড বিলো হওয়া উচিত। এটার পিছনে বহুত মডেলিং আছে, অনেক পেপার্স জার্নালস আছে, যেটার ভিতরে গেলে অনেক ডিপ ম্যাথস ডাইভ করতে হবে। সো এটা আমি রেকমেন্ড করব টু ডু ইট এট ইউর ফ্রি টাইম, বাট বেসড অন মাল্টিপল পেপার্স আই ক্যান গিভ ইউ আ ফিউ পেপার্স এট দি এন্ড অফ দ্য ওয়েবিনার টু কাইন্ড অফ শেয়ার যে ইট ইজ রেকমেন্ডেড যে টু কিপ দ্য স্কিউনেস অ্যাঙ্গেল বিলো 85 ডিগ্রিজ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে আছে 82 আছে, 55 আছে হচ্ছে মেইন প্লেন। আমার ফ্ল্যাপ, প্রথম ফ্ল্যাপে আছে 68, 82, 41, 41, 41, 83, কোন একটা মনে হয় 84 দেখলাম। আহ yes. আচ্ছা, ম্যাক্সিমাম যেটা বলছে আমাকে যে আমার ম্যাক্সিমাম স্কিউনেস অ্যাঙ্গেল আছে বিটুইন সেলস, সেল আইডি এত এত, দুইটা সেলে আমার ম্যাক্সিমাম আছে 84.8। সো এটা বর্ডার লাইন 85। সো দ্যাট ইজ ওকে, এমন কিছু না যে আমার 85.1 অ্যাকসেপ্টেবল না বা 84.9 ইজ অ্যাকসেপ্টেবল, এরকম কিছুই না। জিনিসটা ইটস লাইক যে এটা মানে এটা রেকমেন্ডেড টু কিপ আন্ডার 85, লাইক আই সেড 85 ডিগ্রিজ। তো এটা হচ্ছে ডায়াগনস্টিক্স এর পার্ট, যেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু আন্ডারস্ট্যান্ডিং পেতে পারি যে হাউ উই ক্যান রিফাইন, কোথা থেকে কোথায় আমরা রিফাইন করব, আমাদের কোথায় রিফাইনমেন্টের দরকার আছে। তারপরে এটার সাথে সাথে যদি আমি কমপ্লিমেন্ট করি যে আমার লাস্ট উইকে ওয়াই প্লাস নিয়ে বলেছিলাম। সো ওয়াই প্লাস যদি আমি আমার ওয়াই প্লাস ডায়াগ্রামে যদি যাই, আমরা কি দেখেছিলাম, আমাদের ওয়াই প্লাস এর তিনটা রিজিয়ন ছিল।
Does anyone remember কি কি ছিল? Can someone tell me what they are? লগ রিজন ছিল, and একটু রিকল করতেছে। ফার্স্টে ছিল হচ্ছে ভিসকাস সাবলেয়ার, রাইট, হ্যাঁ। লগের লগ ছিল লগ রেঞ্জ ছিল হচ্ছে 30 থার্ড থেকে থার্ড 30 প্লাস, মানে গ্রেটার দেন 30 থেকে 300। আবার বাফার রিজন ছিল হচ্ছে 5 থেকে 30। হ্যাঁ। অনেক জায়গায় 3 থেকে 30, 5 থেকে 30, এটা বিভিন্ন এক এক বইতে এক এক রকম বা এক এক বিষয়ে এক এক রকম থাকে, বাট জেনারেলি 3 থেকে 5 থেকে 30। ভিসকাস সাবলেয়ার হচ্ছে 5 and under, and লগ রেঞ্জটা ছিল হচ্ছে 30 থেকে 300। সো ইউজুয়ালি যে প্র্যাকটিসটা ছিল 5 থেকে 30টা হচ্ছে আমরা অ্যাভয়েড করে যাব। আমার যদি লো ওয়াই প্লাস রিকোয়ারমেন্ট থাকে আমি চেষ্টা করব ভিসকাস সাব লেয়ারে থাকতে। আমার হাই ওয়াই প্লাস থাকতে হলে আমি লগ রেঞ্জে থাকার চেষ্টা করব, ডিপেন্ডিং অন আমার রিকোয়ারমেন্টস কি, আমার কম্পিউটেশনাল রিসোর্সেস কতটুকু লাগবে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এইটার ডিস্ট্রিবিউশনটা কাইন্ড অফ 5 এর পরের থেকেই মনে হচ্ছে। সো আমি যদি ধরি এটাকে, আমি যদি এটাকে একটু, হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো আই ক্যান সি যে আমার যে জায়গাটা আমার অ্যাভয়েড করা দরকার, আমার ওয়াই প্লাসটা কিন্তু ওই রিজনেই পড়ে আছে। সো দ্যাট মিনস এখানে আমার আমার রিকোয়ারমেন্ট যদি হয়ে থাকে আই নিড আ লো ওয়াই প্লাস, আমার বাউন্ডারি লেয়ার রিফাইনমেন্ট, বাউন্ডারি লেয়ার সেপারেশন বা সরি ওয়াল সেপারেশনের যদি আমার রিকোয়ারমেন্ট থাকে টু আন্ডারস্ট্যান্ড ফ্লো সেপারেশন বা বাউন্ডারি লেয়ারের ক্যারেক্টারিস্টিক্স যদি আমার জানা লাগে, দেন দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। হাউ কাম? আমি যদি আবার এই ভিউটাতে যাই যেটা আমরা দেখছিলাম এর আগে, আই ক্যান সি যে দিস, মানে কোন কন্টিনিউয়াস কনসিস্টেন্ট লেয়ার্স, কোনো গ্রোথ, মানে গ্রোথের ডিফারেন্স নাই, প্রিজম লেয়ার ইকুয়াল লেংথ হয়ে আছে। ইউজুয়ালি আমরা জানি, বা যারা অলরেডি সিএফডি ব্যবহার করছে বেশ ফর সাম টাইম, যে ফার্স্ট সেল হাইটটা অনেক অনেক ছোট হয় ক্যালকুলেট করে, বা অনেক টুলস আছে যেগুলো আমরা ইউজ করি, সেখান থেকে আমরা আমাদের প্যারামিটার্স গুলো দিলে আমরা দেখি যে অনেক ছোট হয়। হাউএভার এখানে দ্যাট ইজ নট দ্য কেস, উইচ রেজাল্টস টু দিস ওয়াই প্লাস চার্ট। সো এখন এখানে আমরা যেটা দেখছি যে আমার রিকোয়ারমেন্ট যদি হয় লো ওয়াই প্লাস, আমার সিমুলেশনটা ইজ নট কমপ্লাইং উইথ ইট। আমার প্রথম প্রিজম লেয়ারটা ভেরি থিক কম্পেয়ার টু হোয়াট আই ওয়ান্ট ফর সলভিং ওয়াল ফাংশনস গুলো সলভ করার জন্য। সো এখন আমার এখানে নট অ্যাকসেপ্টেবল, আই নিড টু রিফাইন মাই ওয়াল, কি বলে, আই নিড টু রিফাইন মাই ফার্স্ট সেল হাইট, প্রিজম লেয়ার্স গুলাকে আমাকে একটু রিফাইন করতে হবে এখানে। সো এই ফেস, এই মেশ ডায়াগনস্টিক্স জিনিসগুলা, ওয়াই প্লাস ইউজ করা, তারপরে মেশটাকে একটু ভিজুয়ালি ইন্সপেক্ট করা, এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের সিমুলেশন রান করার আগে উই শুড অলওয়েজ ইউজ অ্যাজ চেকস অ্যান্ড ব্যালেন্স বা কোয়ালিটি কন্ট্রোল। সো সো এই কয়েকটা জিনিস হচ্ছে বিফোর উই ফাইনালাইজ দ্য সিমুলেশন, ইভেন সিমুলেশন কি, আমার ফিজিক্স, আমার বাউন্ডারি কন্ডিশনস গুলা সেট করার আগে হচ্ছে আমাকে এই জিনিসগুলা করে নিতে হবে। সো একটু বড়ই রিক্যাপ হয়ে গেল, বাট লেটস গেট ব্যাক টু দি প্রেজেন্টেশন প্লিজ। সো যদি সিকোয়েন্সটাকে আরেকবার দেখি আমরা, সো ফার আমার সিমুলেশন সেট আপ করার জন্য অবজেক্টিভস গুলা কি কি লাগবে আমার, হোয়াট ডু আই হ্যাভ টু, হোয়াট ইজ মাই পারপাস অফ এ সিমুলেশন, আমরা মেশিং নিয়ে একটু, মেশিং এর একটা ইন্ট্রোডাকশন পেলাম, মেশিং এর কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করা যায় সেটাও আজকে একটু দেখলাম। So এখন আমরা দেখবো, আজকে আমরা দেখবো টার্বুলেন্স মডেলস, বাউন্ডারি কন্ডিশনস, তারপরে ফাইনালি আমরা কিভাবে সিমুলেশন, মানে সবকিছু কন্ট্রিবিউশন করে আমাদের সিমুলেশন রানের
ওই স্টেজ পর্যন্ত কিভাবে যাব। সো আমরা যদি আগে ছোট করে একটু থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যাই, যে আমার টার্বুলেন্স মডেলস এগুলা হচ্ছে কিরকম, মানে সব, আমি এখানে 4টা টার্বুলেন্স মডেল দিয়েছি। আই এম শিওর দেয়ার আর মোর, বাট মূলত এই 4টাই নিয়ে কাজ করা হয় কোনো না কোনো ম্যাক্সিমাম জায়গাতেই। সো যদি আমি প্রথমটা নিয়ে বলি, প্রথম হচ্ছে স্প্যালেট আলমারাস। ইউজুয়ালি এটা হচ্ছে একটা ওয়ান ইকুয়েশন মডেল। এটা মেইনলি এরোস্পেস ইন্ডাস্ট্রিতে, সরি, স্প্যালেট আলমারাস, এটা আই থিঙ্ক ডেভেলপড বোয়িং এ ডেভেলপ করা হয়েছিল ফর দি এরোস্পেস ইন্ডাস্ট্রি। অ্যান্ড এটা মূলত ভেরি কুইক এয়ারফয়েল টাইপ সিমুলেশনের জন্য ডেভেলপ করা হয়েছিল, 2D 2D স্কেলের জন্য। থ্রি ডি তে ইউজুয়ালি এটা তেমন একটা ব্যবহৃত হয় না। অ্যান্ড যে আমি যদি মোটর স্পোর্ট বা ফর্মুলা স্টুডেন্ট বা ফর্মুলা 1 এইরকম রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে যদি বলি, ব্লাফ বডি বা মোটর স্পোর্ট এরোডিনামিক্স এর জন্য যদি বলি, ইউজুয়ালি নট সুইটেবল ফর দিস মডেল, ইজ নট সুইটেবল ফর দ্যাট পারপাস। তারপরে আমার আছে কে এপসিলন। কে এপসিলন হচ্ছে আমরা সবাই জানি এটা মোস্ট ওয়াইডলি, ভেরি ওয়াইডলি ইউজড, এটা অনেক রোবাস্ট, এটার কম্পিউটেশনাল রিকোয়ারমেন্টসও মোটামুটি রিজনেবল। এক্সটার্নাল, ইন্টারনাল, ইন্ডাস্ট্রিয়াল সব ফ্লো টাইপের জন্য ভেরি গুড মডেল। তারপরেও এর থেকেও আরেকটা ইমপ্রুভড মডেল, সেটা হচ্ছে নাম্বার 3, কে ওমেগা এসএসটি। সো কে ওমেগা এসএসটি ইউজুয়ালি হচ্ছে ওয়াল ওয়াল ফাংশনস গুলোর জন্য কে ওমেগা, আর ফ্রি স্ট্রিম সলভ করার জন্য কে এপসিলন ইউজ করে দুইটাই। সো দ্যাটস ওয়াই মোটামুটি আমার যেখানে সেপারেশনের বিহেভিয়ার জানা লাগে বা আমার প্রেশার গ্রেডিয়েন্ট নিয়ে আমার কাজ করা লাগবে, দিস ইজ আ ভেরি গুড মডেল কম্পেয়ার্ড টু কে এপসিলন, স্পেশালি ফর কি বলে, যেখানে লো আই প্লাস টার্গেট, যেখানে আমার ওয়াল ফাংশনস গুলার রিকোয়ারমেন্টটা বেশি হয়, সেই ক্ষেত্রে কে ওমেগা এসএসটি ইজ এ ভেরি ভেরি গুড অপশন। Finally, I have LES DES large AD, sorry, large AD simulation, I think, detached AD simulation. এইগুলা মূলত কি বলে, ভেরি স্পেসিফিক টু এডিস রাদার দেন কি বলে এক্সটার্নাল ইন্টারনাল। বাট এটা আরো ডিপলি অনেক অনেক, ইউল অলওয়েজ সি যে আনস্টেডি কিছু ওয়েক নিয়ে অনেকেই স্টাডি করে। তারপরে সেপারেটেড, যে জিনিসগুলো খুবই কম্পিউটেশনালি এক্সপেন্সিভ, সেইটার জন্য এই এলইএস টিএস সিমুলেশন গুলা ইউ উইল সি ভেরি ভেরি কম্পিউটেশন রিসোর্স হেভি কিছু সিমুলেশন ব্যবহার করা হয়, আনলেস ইউ আর ওয়ার্কিং অন আ ভেরি স্পেসিফিক টাইপ অফ ওয়েক স্ট্রাকচার, বা আমার কোনো কি বলে মূলত, কিভাবে বললে বোঝানোর ইজিয়ার হয়, ওয়েক স্ট্রাকচার নিয়ে, খুবই স্পেসিফিক একটা ডিজাইনের ওয়েক স্ট্রাকচার নিয়ে যদি আমার স্টাডি করা লাগে, তখন এলইএসডিএস ইজ এ ভেরি গুড অপশন। বাট এটা ভেরি ভেরি হেভি অন কম্পিউটেশনাল রিকোয়ারমেন্টস। বাট আমি যদি আমাদের ইউজ কেসেস গুলা নিয়ে আমরা সোফার কাজ করে আসছি, যেমন এক্সটার্নাল এরোডাইনামিক্স, ফর্মুলা স্টুডেন্ট বলি, মোটর, যে কোনো মোটর স্পোর্ট সাইডে যদি, অটোমোটিভ অর মোটর স্পোর্ট নিয়ে যদি বলি, আমাদের মূলত যেটা আমরা বাই ডিফল্ট ইউজ করি সেটা হচ্ছে কে ওমেগা এসএসটি। A little bit about boundary conditions, কিছু কিছু জিনিস আমাদের হচ্ছে we have to take into consideration। যেমন সবার আগে, দিজ আর সাম ভেরি বেসিক থিংস যেটা আমাদের সিমুলেশনের জন্য, বাউন্ডারি কন্ডিশনস এর জন্য হচ্ছে আমাদের কনসিডার করা উচিত। আমাদের ফার্স্টেই হচ্ছে আমার ডোমেইন সাইজ। লেফট, আমরা এই যে একটু আগের রিক্যাপ ডেমনস্ট্রেশনে আমরা দেখালাম যে হাউ মাচ ক্লিয়ারেন্স আই হ্যাভ ইন মাই ডোমেইন।
সিমিলারলি ওইটারই ওই সেম মডেলটার রিপোর্টের ছবিটা হচ্ছে লেফট সাইডের উপরে দেওয়া। সো আই ক্যান সি যে আমার টোটাল হচ্ছে লেংথ, আমি যদি ডোমেইনের ডিমেনশনস বলি, আমার টোটাল লেংথ ছিল হচ্ছে 12 টাইমস লেংথ অফ দ্য মডেল। আমার ডোমেইন উইথ ছিল টুয়াইস দ্য লেংথ অফ দ্য মডেল। আমার হাইট হচ্ছে 5 টাইমস দ্য লেংথ অফ দ্য মডেল। সো এটা ডিপেন্ডস অন হাউ or what my মডেল লুকস লাইক। এর নিচে ফর্মুলা 1 এর একটা ডোমেইনের স্ন্যাপশট দেওয়া, এটাও আমারই একটা সিমুলেশন করা। হাফ সিমেট্রিক্যাল সিমুলেশন, সো এটার জন্য উইকতে তেমন একটা, আই থিঙ্ক 5 লেন্থস বা 3 লেন্থস উইডথ নেওয়া অ্যান্ড 5 লেন্থস বা 5 থেকে 6 লেন্থস হাইট নেওয়া আছে। বাট এখানে বিভিন্ন লিটারেচারে বিভিন্নভাবে দেওয়া থাকে। ইউজুয়ালি ইউজ 3 to 5 vehicle lengths আপস্ট্রিম, মানে সামনে, মডেলটার সামনে, 6 to 10 লেন্থস ডাউনস্ট্রিম, মানে মডেলটার পিছনে, গ্রেটার দেন 1.5 উইডথস অন ইচ সাইড অ্যান্ড 5 হাইটস অ্যাবাভ। সো এটাতে হচ্ছে আমরা যে ব্লকেজ রেশিওর ব্যাপারে আমরা ফার্স্ট দিন বলেছিলাম, ব্লকেজ রেশিও ইউজুয়ালি উইন্ড টানেলের হয়, বাট এই আমাদের ডিজিটাল ডোমেইনের ব্লকেজটাকে 5%-এর নিচে ইউজুয়ালি রাখতে রাখতে বলা হয়। এরপরে আমার গ্রাউন্ড ইউজুয়ালি, ডোমেইনের ক্ষেত্রে লাস্ট পয়েন্ট যেটা আমরা খেয়াল করি অনেকে, সেটা হচ্ছে আমরা ডোমেইনটাকে খুব ছোট রাখি, খুবই ক্লোজ টু দ্য মডেল রাখি। বাট যেটা বললাম যে কিছু লিটারেচারে রেকমেন্ডেড আছে, ডিপেন্ডিং অন হাউ লং মাই মডেল ইজ, আমরা ওই প্র্যাকটিসেস গুলো ফলো করতে পারি। গ্রাউন্ডের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা স্টেশনে গ্রাউন্ডই রাখি, আনলেস আমাদের রিকোয়ারমেন্টটা আছে, অথবা আমরা একটা কোনো অ্যাডভান্সড এক্সটার্নাল এরোডাইনামিক্স নিয়ে যদি কাজ করি, স্পেশালি ভেহিকলস এর ক্ষেত্রে, তখন মুভিং গ্রাউন্ড ইজ ইউজুয়ালি রেকমেন্ডেড। বলাই আছে, ইউজ আ মুভিং গ্রাউন্ড বাউন্ডারি ফর ভেহিকল এরোডাইনামিক্স। অ্যান্ড এটা ইউজ করার পরে ইট শোজ যে আমার ওয়েক লেংথ বা আমার বেস প্রেশার বা আমার ওয়েক স্ট্রাকচারটা কিন্তু আসলেও ইট মেক্স আ ডিফারেন্স when I have a moving ground. হুইলস এর ক্ষেত্রে আমি যদি অ্যাগেন এক্সটার্নাল ভেহিকল এরোডাইনামিক্স এর এক্সাম্পলই যদি টেনে আনি, হুইলস এর ক্ষেত্রে ইউজুয়ালি ইনিশিয়াল স্টেজে স্টেশনারি হুইলস রাখাটা ইজ ওকে ফর মডেল সিম্পলিসিটি। হাউএভার আমরা একটু অ্যাডভান্সড, একটু ম্যানুফ্যাকচারিং ফেজের যাওয়ার আগে আমরা যদি রোটেটিং হুইলস ইউজ করতে পারি, দেন দ্যাট উইল বি আমার টোটাল ড্র্যাগ কন্ট্রিবিউশনের ব্যাপারে আমার একটা ভালো বেটার আইডিয়া চলে আসবে। ইনলেট আউটলেট সিমেট্রি জিনিসগুলা ভেরি সিম্পল। আমার আউটলেট, বাট এটা আমার ইনাফ ক্লিয়ারেন্স, যেটা আমরা শুরুতে ডিসকাস করলাম, সেই অ্যাজ লং অ্যাজ আমার আউটলেট ইজ নট টু ক্লোজ টু মাই মডেল, আমার ইনলেটের টার্বুলেন্স ইন্টেন্সিটি বা লেংথ স্কেল যেটা আমরা ইউজ করি, ইউজুয়ালি টার্বুলেন্স ইন্টেন্সিটি বিভিন্ন লিটারেচারে বলা, বাট এক্সটার্নাল ভেহিকল এরোডাইনামিক্স এর জন্য ইউজুয়ালি 1 থেকে 5% বা 2 থেকে 5% টার্বুলেন্স ইন্টেন্সিটি ব্যবহার করা হয়, ডিপেন্ডিং অন অ্যাকর্ডিং টু ডিফারেন্ট অথার্স। ইন্টারনাল ফ্লোজ এর জন্য আবার ডিফারেন্ট হবে। সো ইট ভ্যারিজ, রাইট? অ্যান্ড সিমেট্রিক্যাল ফ্লো এর জন্য আসলে এটা প্রিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড সেলফ এক্সপ্লেনেটরি। আমার মডেলটা যদি আসলে সিমেট্রিক্যাল হয়ে থাকে, দেন ইটস ওকে, আই ক্যান ইউজ আ সিমেট্রি প্লেন। বাট কখনোই, অনেক সময় আমরা যদি সিমুলেশন করি, যে ডাইরেক্ট ফেসিং দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো যদি না হয়, অনেক সময় এটা অ্যাঙ্গেল থাকে, সে মেবি কর্নারিং এর সময় আমি যদি একটা সিমুলেশন করি, তখন আই ক্যানট ফর অবভিয়াস রিজনস আমি সিমেট্রিক্যাল প্লেন ইউজ করবো না। অ্যান্ড ফাইনালি আমরা যেটা আগেও বলেছি, যে ডোন্ট অলওয়েজ রিলাই অন দ্য রেজিডুয়ালস। আমরা সব সব কিছু হলিস্টিক্যালি চিন্তা করলে আমরা আমাদের ফোর্সেস, আমাদের ওয়াই প্লাস ভ্যালু, আমাদের মেশিং প্যারামিটার যেগুলো আছে, আমাদের রেজিডুয়ালস অবভিয়াসলি দেখবো।
সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা একটা কনক্লুশনে আসবো। Just as an addition to the meshing, moving things, last slide আমরা অনেক কিছু মুভিং এর ব্যাপারে বললাম, মুভিং গ্রাউন্ড, মুভিং হুইলস। সো মুভিং অনেক জায়গায় আমাদের যেটা বলছিলাম যে আমাদের কমপ্লিট বিফোর ম্যানুফ্যাকচারিং ফেজ পর্যন্ত যদি আমরা চলে আসি, এন্ড উই নিড টু প্রোভাইড, সে আমার ক্লায়েন্ট হোক বা আমার ম্যানেজমেন্ট হোক বা আমার ডিজাইন, আমার টিমের জন্য আমার যদি একটা ভ্যালিডেটেড একদম ফাইনাল একটা সিমুলেশন করে প্রেজেন্ট করা লাগে টু কনফার্ম ম্যানুফ্যাকচারিং, তাহলে তখন আমার জাস্ট একটা সিম্পল প্লেন সিমুলেশন দিলে আসলে হবে, ইট উইল নট বি ইনাফ, ওটা জাস্টিফাইড। আমি যদি স্টেশনারি হুইলস এর একটা স্টেশনারি হুইলস এন্ড স্টেশনারি গ্রাউন্ড দিয়ে আমি যদি একটা ভেহিকল এরোডাইনামিক সিমুলেশন দিয়ে আমি আমার ম্যানেজমেন্ট বা আমার ফ্যাকাল্টির কাছে যাই, ইট উইল নট বি অ্যাকসেপ্টেবল। সো সেক্ষেত্রে দেয়ার আর সাম অ্যাডভান্স মেশিং মেথড যেটা আমরা ইউজ করতে পারি। আমি যদি ইফ আই স্টিক টু দ্য সেম মডেল, যে আমার ফ্রন্ট উইং, একটা ফর্মুলা স্টুডেন্ট ভেহিকলের ফ্রন্ট উইং এর জন্য আমরা যদি একটা সিমুলেশন করি, there are a few ways we can do some moving, আমরা মুভিং জিনিসটাকে ইন্ট্রোডিউস করতে পারি। প্রথমটা হচ্ছে এমআরএফ, মুভিং রেফারেন্স ফ্রেম। সো এই জিনিসটা হচ্ছে যেটা when I have আমার সিমুলেশনে হচ্ছে আমি আমার যে রিজিয়ন বা আমার যে স্পেসিফিক যে পার্টটা আছে ওইটাকে ফোকাস করে ওইটার আমি একটা রোটেশনাল, সেটা যদি হুইলস হয়ে থাকে সেটার একটা রোটেশনাল প্যারামিটার আমি ইন্ট্রোডিউস করব এবং আমি এটার একটা কোয়ান্টিফাই করে দিব ডিপেন্ডিং অন মাই ভেহিকল স্পিড, ইট শুড বি মুভিং অ্যাট এত ডিগ্রিজ বা এত রেডস পার সেকেন্ড, রাইট? সেটা হচ্ছে মুভিং রেফারেন্স ফ্রেমটা হচ্ছে অ্যাপ্লাইং ফর দ্যাট স্পেসিফিক পার্ট। সেকেন্ডলি যেটা আছে আরবিএম, রিজিড বডি মোশন। এখানে যেটা রিজিড বডি মোশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমার আহ, কি বলে, রিজিড বডি বডি মোশনে সরি, রিজিড বডি মোশনে ইজ মাই হোল, আমার হোল ডোমেইনটারই একটা, আমি যদি হুইলের কথাই চিন্তা করি, দ্য হোল ডোমেইন উইল বি মুভিং, এটার একটা মুভিং রেফারেন্স ফ্রেম মানে একটা ল্যাব রেফারেন্স ফ্রেম থাকবে। সেইখানে হচ্ছে মেশ রোটেটস ইন দ্য মেশ, অ্যান্ড এটা একটা কারেক্ট একটা রেপ্রেজেন্টেশন হয়, বাট এটা ইটস মানে এটার ব্যাকগ্রাউন্ড নিউমেরিক্যাল মডেলিং ইজ কমপ্লিকেটেড, অ্যান্ড কনসিকুয়েন্টলি এটার কম্পিউটেশনাল রিকোয়ারমেন্টসটাও ভেরি হেভি। থার্ডে যেটা আছে ওভারসেট মেশ। ওভারসেট মেশ হচ্ছে দুই ওয়েন মানে ওভারল্যাপিং কাইন্ড, ওভারল্যাপ যে ওয়ার্ডটা আছে ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। আমার দুইটা সেট অফ মেশ আছে উইচ উইল ওভারল্যাপ, তারপরে যে ওভারল্যাপ করে দে উইল কোরিলেট, ক্যান্সেল আউট, কোরিলেট করে হচ্ছে ওরা নিউমেরিক্যালি সলভ হয়। এটা ইটস ইটস সুটেবল ফর, আমি যদি ভেহিকল ডাইনামিক এই ভেহিকল এরোডাইনামিক্স এর ক্ষেত্রে যদি চিন্তা করি, ওভারটেকিং মেথড যখন হবে, আমার একটা ওয়ান ভেহিকল ইজ ওভারটেকিং অ্যানাদার ভেহিকল, তখন ওই সময় কি হবে, দুইটা ভেহিকল পাশাপাশি আসবে, তারপরে সামনে চলে যাবে, এই সিনারিওটাকে রেপ্লিকেট করার জন্য আমার ওভারসেট মেশটা উই ক্যান ইউজ ইট। এখন আমি এখন আমার ভেহিকল এরোডাইনামিক্স এর জন্য কোনটা ব্যবহার করব? So usually যেটা হয় যে মুভিং রেফারেন্স ফ্রেমটা ইজ মোর সিম্পল টু সিম্পল টু সেট আপ, সিম্পল টু ইউজ, এটার অ্যাকুরেসি ইজ গুড, উইচ ইজ গুড ইনাফ, বাট ওয়াই নট রিজিড বডি মোশন? যেটা হয় যে আমার ডোমেনটাই যখন একটা রেফারেন্স ফ্রেমে মুভমেন্ট করে, সে আমার একটা পাইপ ফ্লো এর আমার একটা এক্সিয়াল ফ্যান আছে, ওই ক্ষেত্রে যেটা হয় যে আমার ডোমেইনটা ক্যান রোটেট, দ্যাট ইজ ওকে ইন দ্যাট সেন্স, বাট আমার একটা ভেহিকল এরোডাইনামিক্স এর জন্য আমার ডোমেইনটাকে একটা রোটেশনাল অ্যাসপেক্ট ইন্ট্রোডিউস করাটা ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট
টু সলভ। আমাকে ওটা আলাদা করে বলতে হবে যে না, আমার ভেহিকলের রেফারেন্স ফ্রেমটা ডিফারেন্ট, সো দ্যাট আমার ভেহিকলটাও রোটেট না, পুরো ভেহিকলটাই যাতে রোটেট না করে। ইট গেটস কমপ্লিকেটেড ইন টার্মস অফ rigid body motion when it comes to vehicle aerodynamics. Another interesting and মোটামুটি স্টার সিসিএম এটাও বেশ নিউ, সেটা হচ্ছে ভার্চুয়াল বডি মেথড। সো হোয়াট দিস ডাজ, এটা ফলো করে হচ্ছে আমার ইমার্স বাউন্ডারি মেথড যেটা আছে এটা ফলো করে। এটা সর্ট অফ অ্যান অ্যাডভান্সড মেশিং টেকনিক। এটা আমার এক্সপিরিয়েন্স উইথ ইমার্স বাউন্ডারি মেথড অতটাও এক্সটেন্সিভ না। হাউএভার, ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, এটা কাইন্ড অফ লাইক অ্যান সেলফ রিডিং এর জন্য আমি ইন্ট্রোডিউস করলাম ফর এভরিওয়ান। বাট তারপরেও একটা ছোট ব্রিফ দেওয়ার জন্য হলেও, হাউ ডাজ দিস ওয়ার্ক? জিনিসটা হচ্ছে যে আমার এই ইমার্স বাউন্ডারি মেথডে যেটা করা লাগে, আহ, আমার কোনো ক্লিন আপ করা লাগে না। আমার আলাদা করে মেশিং যেই স্টেপটা আছে এটা পুরোপুরি বাইপাস হয়ে যায়। তো যেটা হয় যে আমার ক্যাড মডেলটাকে একটা গ্রিডে বসানো হয়, অ্যান্ড এটার যে মুভমেন্টটা আছে, এই এই গ্রিডের মধ্যে, ওই গ্রিডটাই হচ্ছে ডোমেইন। অ্যান্ড ওয়েন অ্যান্ড ওইটার যে মুভমেন্ট যেটা আছে, ওয়েন ইট ওয়েন ইট মুভস থ্রু দিস ডোমেইন, এটা হচ্ছে তখন স্টার সিসিএম যেটা করে, অ্যাজ সিন ইন দ্য পিকচার, ও বেসড অন দ্য মুভমেন্ট ও বলে দেয় যে কোন সেল অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ। সো ছবিটাতে আমরা যদি একটু ফোকাস দিই, অরেঞ্জ লাইনটা হচ্ছে আমার মডেল, অ্যান্ড বেসড অন বেসড অন ইটস প্রেজেন্স ইন দ্য গ্রিড, আমার কোন সেলটা অ্যাক্টিভ করা লাগবে, কোন সেলটা বেসিক্যালি অ্যাক্টিভ করা লাগবে, ওটা হচ্ছে সে বুঝে নেয়। আই থিঙ্ক আই হ্যাড আ ভিডিও, লেটস সি একটা এক্সাম্পল অফ দিস body method virtual body method. I mean, can someone confirm যে ভিডিওটা actually play হইতেছে? Yes, ভাই। Okay. আচ্ছা, ভিডিওটা আমরা পুরোটা একবার দেখি, তারপরে we'll discuss. ওকে, ক্যান এই প্রসেসটা, এখানে যে প্রসেসটা হইলো, ডাজ এনিবডি নো হোয়াট দিস প্রসেস ইজ? পেইন্টিং। ইয়েস ইয়েস, ইউর রাইট, ভেরি সিম্পল। সো যখন আমার একটা গাড়ির চ্যাসি বা যখন ফাইনালি পেইন্ট করার আগে যেটা করা হয়, যে এই জিনিসটাকে এই অবস্থায় যে আছে এখন, এটাকে বলে বডি ইন হোয়াইট। এটাতে ইউজুয়ালি একটা ইলেকট্রো ডিপ করা হয়, কাইন্ড অফ লাইক পেইন্টের মধ্যে ডিপ করে। নাও এটার পারপাসটা হচ্ছে, এখন এই সিমুলেশনটা ইউজুয়ালি করা হয় টু আন্ডারস্ট্যান্ড যে আমার পেইন্টের থিকনেসটা হাউ মাচ ইট ইজ অন এভরি সারফেস আফটার ইট হ্যাজ বিন ডিপড। সো এখানে আমার সিমুলেশনটা কিরকম হয়েছে, আমার আমার এই বডিটা হচ্ছে আমার কম্পোনেন্ট। এটাকে আমি আমার এই গ্রিডে বসাইছি, আমার এই এই মেটেরিয়ালের মধ্যে। তারপরে এই মুভমেন্টটা হয়ে যখন সে বের হয়ে আসছে, হাউ মাচ অফ দিস মেটেরিয়াল অ্যান্ড হোয়াট থিকনেস ইজ অন দিস বডি, এই জিনিসটা কাইন্ড অফ এন এক্সাম্পল অফ হাউ ইমার্স বাউন্ডারি মেথড ইজ ইউজ টু আন্ডারস্ট্যান্ড যে আমার এই পেইন্ট থিকনেসটা কতটুকু ইভেনলি হয়েছে কিনা, বা কোনো জায়গায় একটু কনসেন্ট্রেশন বেশি কিনা, এয়ার বাবলস এয়ারেটেড হয়ে গিয়েছে কিনা, কোনো জায়গায় ওই যে এয়ার বাবলস ঢুকে গিয়েছে কিনা। So, এই জিনিসটা বের করার জন্য হচ্ছে ইমার্স বাউন্ডারি মেথডের সিমুলেশনটা করে আমরা দেখতে পাই, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল। ওয়াই কুড ইউজ ইট, বা প্রোজ এন্ড কনস এর ব্যাপারে যদি বলি, যে এটা কাইন্ড অফ ওভারসেট মেশিং এর একটা অল্টারনেটিভ হিসাবে ইউজ করা যায়। যেটা বললাম শুরুতেই, যে আমার
মডেল ক্লিন আপ করা, মেশ ইন্ডিপেন্ডেন্স স্টাডি বা আমার মেশ রিফাইনমেন্ট করা লাগে, all of these I can bypass and go directly to um, meshing using this method. এটা আমরা আমাদের ক্ষেত্রে যদি আমরা ভেহিকল এরোডাইনামিক্স বা এক্সটার্নাল ভেহিকল এরোডাইনামিক্স নিয়ে যদি ওই পার্সপেক্টিভ থেকে বলি, আম, and এই মেথডের বাউন্ডারি লেয়ার রেজলিউশনটা তেমন একটা ভালো না। সো দ্যাট মিনস আমার যে সেপারেশন বা আমার যে ওয়াল ফাংশনস গুলা লাগে ইউজুয়ালি উইংস এর ক্ষেত্রে, এরোডাইনামিক উইংস এর ক্ষেত্রে, ওই জন্য দিস মে নট বি আ ভেরি গুড অপশন। যেহেতু আমাদের ফ্লো সেপারেশনের একটা উম, ব্যাপার আছে, আমাদের বাউন্ডারি লেয়ার মেশিং এর একটা ব্যাপার আছে। সো ইন দ্যাট সেন্স হয়তোবা ইমার্স বাউন্ডারি মেথডটা হয়তোবা আমাদের কাছে অতটা ইউজফুল হবে না। হাউএভার ইট হ্যাজ ইটস ইউজ কেসেস। সো হয়তোবা আমরা যেহেতু we got introduced to this method, so maybe we can do some research to see আমার ইমার্স বাউন্ডারি মেথডটা আমি কোন সময় ব্যবহার করতে পারি। That's some kind of like some homework for you guys. Again, just before we move on to the next point, আমরা just three things to remember. আমরা turbulence model, আমরা কখন কোন turbulence model করব, um, we should always use our best judgment. বিকজ একদম শুরুতেই আমরা যেটা ফার্স্ট উইকের একদম শুরুতেই যেটা আমরা জেনেছিলাম যে উই শুড আন্ডারস্ট্যান্ড যে আমার অবজেক্টিভটা কি, what is my objective. So ওই অনুযায়ী I should be determine what turbulence model I should be using. বাউন্ডারি কন্ডিশনস নিয়ে আমরা একটু আলোচনা করলাম। সো দ্যাট মিনস উই শুড আন্ডারস্ট্যান্ড যে আমার ডোমেন সাইজটা কিরকম, ডোমেইনটা কিরকম সাইজ করা উচিত। ডু আই নিড আ মুভিং গ্রাউন্ড? আমার এক্সকিউজ মি, আমার হুইলস থাকলে আমি কি ওই স্টেজে আছি যে আই উইল নিড মুভিং হুইলস? আমার ইনলেট আউটলেট সিমেট্রিক্যাল ওয়ালস গুলা কি ঠিক আছে কিনা? আমার টার্বুলেন্স ইন্টেন্সিটি কিরকম হবে বেসড অন আমি রিসার্চ করতে পারি, একটু লিটারেচার পড়ে দেখতে পারি। আমার ইজ মাই আউটলেট টু ক্লোজ টু মাই মডেল? আমার সিমেট্রি প্লেন, ডু আই রিয়েলি নিড ইট? মানে আমার ডাজ ইট অ্যাপ্লাই টু মাই মডেল? তারপরে আমার যে মনিটরস গুলো থাকবে, মনিটরস বলতে যেই আমার আউটপুটস যেটা আমি পাচ্ছি, আমার কনভার্জেন্স ডায়াগ্রাম যেটা আছে, কন্টিনিউইটি যে গ্রাফটা আছে, আমার ফোর্সেস, আমার ফোর্স কোএফিসিয়েন্ট যেগুলো আছে, আমার যদি কোনো প্রেশার প্লটস থাকে সেগুলো আমরা চেক করব। অ্যান্ড ফাইনালি মানে জাস্ট অ্যাজ এ কম্প্যারিজন টু ফ্লুয়েন্ট, যে the same these are all just the same things. These are all just the same things compared to fluent, just in a different outfit. So speaking of সেট আপ, মানে আমাদের এখন সেট আপটা আমরা কিভাবে করি, হোয়াট আর মাই কাস্টম কোয়ান্টিটিজ, মনিটরস এন্ড রিপোর্টস, এটা হচ্ছে আমি তো মানে এখন একটু বলবো, বাট মোস্ট এটা আমরা হচ্ছে পোস্ট প্রসেসিং এর যে সেকশনটা থাকবে একটু পরে, ওইখানে গিয়ে হচ্ছে আমরা দেখে নিবো আর একটু ভালো করে। বাট মূলত এখানে আমরা যেটা বলেছি যে আহ, আমাদের ফিজিক্সের যে সেট আপটা থাকে স্টার সিসিএম এ, ইটস অল অ্যাজ মেনশনড প্রিভিয়াসলি, একটা ট্রিতেই কিন্তু এভরিথিং ইজ দেয়ার। সো আমাদের যে ফিজিক্স কন্টিনিউয়াম একটা রো আছে, ওইখানের মধ্যেই হচ্ছে আমার সবকিছু, এভরিথিং রিলেটেড টু মাই বাউন্ডারি কন্ডিশনস, কোন টার্বুলেন্স মডেল ইউজ করব, সবই এখানেই আছে। কাস্টম কোয়ান্টিটিজ যেটা হয় অনেক সময় উই ক্রিয়েট আওয়ার ওন ফিল্ড ফাংশনস। আমি প্রেশার না ইউজ করে আমি প্রেশার কোএফিসিয়েন্ট ইউজ করতে চাই, টোটাল প্রেশার কোএফিসিয়েন্ট ইউজ করতে চাই, এটা অলরেডি বিল্ট ইন থাকে। হাউএভার আমি যদি কোনো ফিল্ড ফাংশনস যদি আমি ক্রিয়েট করতে চাই, দ্যাট ক্যান অলসো বি ডান। ফিল্ড ফাংশনস এ আমি বিভিন্ন ইকুয়েশনস দিয়ে হোক বা আমার ডিফারেন্ট
ডেরাইভড কিছু পার্টস থাকে, যেমন আমি ফ্রি স্ট্রিম ভেলোসিটির একটা পয়েন্ট আছে আমার ডোমেইনের একদম উপরে, আমি একটা ফ্রি স্ট্রিম ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য একটা পয়েন্ট দিয়ে রাখছি, একটা প্রোব দিয়ে রাখছি। ওই সেম প্রোবে আমি হয়তো বা ফ্রি স্ট্রিম মানে প্রেসার যেটা আছে, সরি ফ্রি স্ট্রিম প্রেসার না, জাস্ট প্রেসার যেটা আছে সেটাও আমি ওই সেম প্রোব দিয়ে ব্যবহার করতে পারি, and I can use those probes to derive new functions. So এই কাস্টমাইজেশনটাও is there, they will show you. And finally, monitors and reports. আমরা রিক্যাপের সময় কয়েকটা চার্ট দেখাইলাম, ইউ ক্যান অলওয়েজ মেক দেম ওই ফিল্ড ফাংশনস গুলারও গ্রাফ আমি বানাইতে পারি। মনিটরস এর ক্ষেত্রে আমার প্রতিটা ইটিরেশন যে হয়, প্রতিটা ইটিরেশনে আমি কি কি মনিটর করব, ইজ ইট অনলি দি কন্টিনিউইটিটা আমি মেজার করব, আমার যেই এনার্জি বা মোমেন্টামের যেই ডিরেক্ট এক্স ওয়াই জেড মোমেন্টাম আছে ওগুলাই মেজার করব, নাকি ড্র্যাগ লিফটও আমি মেজার করব, কোনটা? সো মনিটরস এন্ড রিপোর্টস ক্রিয়েট করারও সেকশনে আমরা দেখব। সো এখন আমি যদি বলি ফাইন, মানে আমি যদি এখন এসে বলি যে ইফ ইউ গাইজ ওয়ান্ট টু সেট আপ এ সিমুলেশন ফর conducting an analysis on an Ahmed body, 25-degree slant angle, bluff Ahmed body. So can you guys answer these 7 questions? যে আমার কি স্টেডি স্টেট লাগবে নাকি ট্রানজিয়েন্ট লাগবে, আমার কি ফুল হাফ অথবা কোয়ার্টার লাগবে, ডু আই নিড আ মুভিং গ্রাউন্ড, রোটেটিং হুইলস লাগবে, কোন টার্বুলেন্স মডেল ইউজ করব, ওয়াই প্লাস টার্গেট কি হবে, আমার মেইন মনিটরস গুলা কি হবে। ডু ইউ সে পৃথুল ভাই, ক্যান ইউ অ্যান্সার দিস 7 questions at this point? um ভাই, যেহেতু আহমেদ বডি একটা ব্লাক বডি থাকে, সো আমি যদি মানে দেয়ার উইল বি সাম ওয়েকস, বাট আই ডোন্ট থিঙ্ক যে মানে মানে ফার্স্ট ডে কি আমাদের আই থিঙ্ক স্টেডি সিমুলেশন দিয়ে আই থিঙ্ক পুরো মানে আই মিন যদি আমি একটা পার্টিকুলার টাইম স্টেপের জন্য চিন্তা করি, তাহলে একটা পার্টিকুলার মানে আমার স্টেডি সিমুলেশন দিয়ে আমি পুরো আমার মানে ফ্লোটা বুঝতে পারা উচিত। অ্যান্ড ফুল হাফ or কোয়ার্টার, মেবি হাফ, আই মিন হাফ দিয়ে বাকিটা সিমেট্রি। I might not need a moving ground, and rotating wheels, maybe nah, I think I'm not sure. Well, আমি actually আহমেদ বডি একবার ফ্লুয়েন্টে করছিলাম, বাট মানে there I use stationary ground actually. আর হুম turbulence model SSTK omega, I think. But actually I used SSTK omega. Spallert and Spallert elements, I think that should also work. যেহেতু one equation model and our geometry could be simple. হুম And y plus target, উম, এটাতে একটু আমার আর একটু মেবি একটু ব্রিফ হলে ভালো হয় রিগার্ডিং 6 and 7। আই ডোন্ট নো বাকি মানে বাকিগুলো ঠিক আছে কিনা একটু যদি বলো। হুম ওকে গ্রেট। নাও ঠিক আছে, ইটস জাস্ট আন্ডারস্ট্যান্ডিং যে আমার কোন জায়গায় কি কি লাগবে। সো হ্যাঁ, নাম্বার ওয়ান এজ ইউ সেড স্টেডি স্টেট, দ্যাটস ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, এখানে আমার কোনো আনস্টেডি ম্যানুভার নাই যেটা আমার ক্যাপচার করা লাগবে, ইটস আ প্রিটি সিম্পলিস্টিক সেটআপ, সো স্টেডি স্টেট ইজ ওকে। টুতে, considering the geometrical characteristics of Ahmed body, I can use the full model. Moving ground, ideally yes, because Ahmed bodiর স্টাডিটাই মূলত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য vortex induced drag and এটার ওয়েক স্ট্রাকচার। সো মুভিং গ্রাউন্ডে কিন্তু অনেক সময় ওয়েক স্ট্রাকচারটা এফেক্ট করে, সো ইয়েস, হ্যাভিং আ মুভিং গ্রাউন্ড উড বি গ্রেট। রোটেটিং হুইলস, আহমেদ বডিতে চাকা নাই, পা আছে, সো নো, আই ডোন্ট নিড রোটেটিং হুইলস। টার্বুলেন্স মডেল, ইয়েস, কে ওমেগা এসএসটি ইজ গ্রেট। ওয়াই প্লাস টার্গেট, আমার লো ওয়াই প্লাস টার্গেট থাকা ইজ ওকে, তাহলে আমার ওয়াল সেপারেশনের বা অ্যাটলিস্ট আমার ওই স্ল্যান্টের ওইখানের সেপারেশনটাকে স্টাডি করার জন্য লো ওয়াই প্লাস উড বি গুড। মেইন মনিটরস, এখানে আমার কি লাগবে, আমার কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগটাই মূলত ইউজুয়ালি আমার বেশ কিছু যেই ভ্যালিডেশন বা এক্সপেরিমেন্ট যেগুলো আছে আহমেদ বডির, ওগুলাতে কিন্তু কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগই কিন্তু মেজার করে, সো আমার মেইন মনিটরটাই থাকবে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ।
সো কিন্তু যখন আমি আমার সো থ্যাংক ইউ প্রিসু ভাই ফর ইউর অ্যান্সার্স। সো আমি যদি বলি যে এখন আমাকে সেট আপ করতে হবে একটা ফর্মুলা স্টুডেন্টের ফ্রন্ট উইং, সো সেই ক্ষেত্রে হাউ উড দিস চেঞ্জ? সো সিমিলারলি স্টেডি স্টেটই মোটামুটি ইজ ওকে। আমার আমার একটা একটা ফর্মুলা স্টুডেন্ট ফ্রন্ট উইং এর ডিজাইনটা অনেক সময় ইনকর্পোরেটেড উইথ দ্য হোল অ্যারোডিনামিক সেট আপ অফ দ্য ভেহিকল। সো ফুল ভেহিকলটা যদি আমি কনসিডার করি তাহলে maybe I might go for a half vehicle or even a quarter vehicle because there's so many things we have to consider. Moving ground, definitely yes. Rotating wheels, obviously, definitely yes as well. The turbulence model, K omega, SST, definitely. আমার Y plus target, definitely low plus. আমার এখানে separation অনেক wings এর ক্ষেত্রে definitely low plus, low Y plus. মেইন মনিটর আমার CL CD দুইটাই লাগবে, because I have to understand my aerodynamic efficiency. So you see, the right মানে এই সিমুলেশনের সেট আপ জিনিসটা নট অলওয়েজ ফিক্সড, একটা ফিক্সড টেমপ্লেটই যে হবে অলওয়েজ, দ্যাট ইজ নট দ্য কেস। মূলত এইটাই হচ্ছে পয়েন্ট যে it always depends on what my requirement is, what I need, what will be my outcome from this simulation, ওইটার উপরে বেস করে হচ্ছে আমি আমার সেট আপটাকে সাজাবো। আমরা যদি এখন পোস্ট প্রসেসিং এ যাই, সেই আমার সিমুলেশন আমি মেশিং করলাম, আমি মেশ কোয়ালিটি ম্যাট্রিক্স গুলা ব্যবহার করে আমার মেশ রিফাইনমেন্ট করে আমার বাউন্ডারি কন্ডিশন সেট করলাম। এখন আমি আমার সিমুলেশন রান হলো, আমার কনভার্জেন্স মোটামুটি ধরে নিলাম হয়েছে। এখন আমার পোস্ট প্রসেসিং এ এসে আমার কি করা উচিত? এই পোস্ট প্রসেসিং পার্টটা মূলত হচ্ছে ভেরি এক্সাইটিং, আমরা সবাই মজা পাই এগুলা পোস্ট প্রসেসিং পার্টটাতে এসে। The most common things in terms of vehicle aerodynamics সেটা হচ্ছে CDCL, যেটা বললাম, coefficient of drag and lift. Um, অনেক সময় আমরা লিফট টু ড্র্যাগ রেশিও বের করি ইন টার্মস অফ উইংস, সেটাও আমরা ক্যালকুলেট করি। প্রেসার কোএফিসিয়েন্ট লাগে, so আমার প্রেসার ডিস্ট্রিবিউশনটা জানা লাগে। আমার স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্টটাও ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ মানে আমার ওয়াল শিয়ার স্ট্রেসটা হচ্ছে নর্মালাইজ, যেটা হচ্ছে মূলত আমাদের ফ্লো সেপারেশন টাকে হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি। ওয়েক ভেলোসিটি ডেফিসিট, সেটা হচ্ছে যে আমার যে ওয়েক স্ট্রাকচারটাকে স্টাডি করা, যে হাউ দ্য ওয়েক ইজ স্লোয়িং ডাউন দ্য ফ্লো কম্পেয়ার টু, মানে রিলেটিভ ভেলোসিটিটা কিরকম ফ্রি স্ট্রিমের কম্পেয়ার, হ্যাঁ ফ্রি স্ট্রিমের সাথে। আমরা অ্যাডভান্সড আরেকটা যেটা আছে যে কিউ ক্রাইটেরিয়ান বা ল্যামডা 2, এটা মূলত ভোরটেক্স স্টাডি। এটার মধ্যে অনেক ম্যাথমেটিক্স, আইজেন ভ্যালুজ, অনেক ডিপ ডাউন এক্সপ্লোর করা যাবে। মেবি not suitable maybe for this time, but something that we can always use for understanding the flow features. And finally, আমি এটা অলওয়েজ বারবার বলতেছি, সব জায়গায় ইনক্লুড করতেছি, যে নেভার নেভার অনলি লুক অ্যাট ওয়ান থিং। আমরা কখনো একটা শুধু রেজিডুয়ালস দিয়ে আমরা কনক্লুশনে আসবো না। আমরা ম্যাস ব্যালেন্স দেখবো, আমার ফোর্স ফিজিক্স ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো, আমার মেশ কোয়ালিটিস চেক করবো, and এইসব everything, these all are part of post processing. আমার অ্যাডভান্স টুলস এ যাওয়ার আগে আমি পোস্ট প্রসেসিং নিয়ে যদি আমি একটু আমার, ইফ আই গো ব্যাক টু দ্য সিমুলেশন অফ দিস রিয়ার উইং, প্লিজ কনফার্ম যে আমার স্টার সিসিএম উইন্ডোটা আসছে। Yes, that's true. ওকে। So, আচ্ছা, সো হাউ, আমি তো বললাম যে আমি এটা ওটা দেখবো, বাট অ্যাকচুয়ালি কিভাবে দেখবো?
সো মেশিং নিয়ে তো আমরা যেটা বললাম, উইল অবভিয়াসলি আমরা কম্পোনেন্টের মেশিংটা একটু মেশ কোয়ালিটিটা দেখবো, স্পেশালি যেখানে আমার খুবই ভেরি স্মল রেডিয়াস যেখানে থাকে সেই জায়গাতে দেখবো। আমার আমি যে এরোফয়েলস ফর্মুলা স্টুডেন্ট উইংস নিয়ে কাজ করি, আমরা অবশ্যই লিডিং এজ যেটা এখানে আছে লিডিং এজটা আমরা সুন্দর করে দেখবো। আমরা ট্রেলিং এজটাও দেখবো, ট্রেলিং এজটাতে অনেক অনেক সময় ট্রেলিং এজে আমার রিফাইনমেন্টটা খুবই দরকার হয়। অ্যাজ ইউ ক্যান অলরেডি সি, এখানে আমার আরো রিফাইনমেন্ট করা যায়, করার অপশন আছে। লিডিং এজে ইটস ওকে, ক্যান আরো রিফাইন করার স্কোপ আছে, যেমনটা এই ছোট ফ্ল্যাপস গুলাই দরকার। মেবি মেইন প্লেনটা ঠিক আছে, মেইন প্লেনটা ইজ রিলেটিভলি স্মুথ এনাফ, বাট আমরা ফ্ল্যাপস গুলাই কিন্তু আমরা আরো রিফাইন করতে করার স্কোপ আছে। আর একটা জিনিস, অনেক সময় আমাদের ফ্ল্যাপস এর এন্ডে একটা গার্নি ফ্ল্যাপ থাকে উইংস এর ক্ষেত্রে। সো এইখানেও দেয়ার আর শার্প কর্নার্স হিয়ার। সো শার্প কর্নার্স আর অলওয়েজ মানে নট রেকমেন্ডেড, যেহেতু মেশিং এর ইস্যুস হয়। সো অলওয়েজ আমাদের একটা অনেক অনেক সময় একটা ফিলেট ইউজ করা হয়, বা এটা ক্ষেত্রেও শার্প থাকলেও আমাদের ফ্লো ক্যারেক্টারিস্টিক্স যেহেতু ইম্পর্টেন্ট এখানে আমার অ্যাকচুয়ালি আমি যখন এই জিনিসটা ম্যানুফ্যাকচার করবো এটা কিন্তু এরকম শার্পই থাকবে। সো ওইটাকে রেপ্লিকেট করতে হলে আমার এখানে প্রচুর রিফাইনমেন্টের দরকার আছে। সো অ্যাজ ইউ ক্যান সি, একটা 1/2 মিলিমিটার গার্নি ফ্ল্যাপ যদি হয়, আই থিঙ্ক ইটস 1/2 মিলিমিটার, or মেবি নট, সাম 0.25 মিলিমিটার যদি হয়, তার এখানে দুইটা সেলও হচ্ছে না পুরোপুরি। সো ইউ ক্যান সি যে এই জায়গাটাতে আমার রিফাইনমেন্টের খুবই দরকার আছে, বিকজ এখানে এসে ফ্লোটা কি হবে, এখানে এসে ফ্লোটা বাউন্স করে উপরে চলে যাবে, কজিং গিভিং মি সাম ডাউন ফোর্স। সো সেই জায়গাটাতে যদি আমি রিফাইনমেন্টটা না রাখি, আমি আমার অ্যাকুরেট অ্যারোডিনামিক ক্যাপাবিলিটিটা হয়তো বা আমি পাবো না। সো কামিং টু পোস্ট প্রসেসিং, এখানে আমরা বলেছিলাম যে, হ্যাঁ, আমরা বলেছিলাম স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ওয়াল শিয়ার স্ট্রেস বলেছিলাম। সো অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি যে আমার এখানে যখন আমি ওয়াল শিয়ার স্ট্রেসটা প্লট করছি আর দিক থেকে, হ্যাঁ, যখন আমি আমার ওয়াল শিয়ার স্ট্রেসটা আমার মডেলে প্রজেক্ট করছি, আমি দেখতে পাচ্ছি যে আই হ্যাভ সাম ব্লু রিজিয়নস। সো হিয়ার ইটস টেলিং মি যে এই জায়গাটাতে আমার ফ্লো ইজ গেটিং সেপারেটেড। আমি দেখতে পাচ্ছি এখানে আমার আমার মেইন প্লেনটা, দিস ইজ মাই মেইন প্লেন, এটা ফর ফর আ বেটার আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে আমার পার্ট। দিস ইজ মাই মেইন প্লেন, আমার প্রথম ফ্ল্যাপ, সেকেন্ড ফ্ল্যাপ। সো আমার মেইন প্লেনে আই ক্যান সি যে দের ইজ সেপারেশন কজিং নিয়ার মাই মেইন প্লেন অ্যান্ড মাই এন্ড প্লেট। আমার সাইডের এন্ড প্লেটের এখানে ভালোই সেপারেশন আছে, প্লাস প্রতিটা ফ্ল্যাপের উপরেও মোটামুটি সেপারেশন বাবলের মতো হয়ে আছে। সো এখানে যেটা দেখলে আমার প্রসেস করে যেটা বুঝলাম যে আমার এখানে আমার অ্যাঙ্গেল অফ অ্যাটাকের একটু এদিক ওদিক চেঞ্জ করতে হবে। আমার মেবি আমার এই দুইটা এরোফয়েলের মধ্যে যে গ্যাপটা আছে এটাকে হয়তো বা আমার একটু টিউন করতে হবে, because the whole part of this design is to keep the flow energized and keeping the flow attached. কেন? Why do I need that? Because আমার এই মেইন প্লেনটা থেকে যখন আমার ফ্লো অ্যাটাচড হয়ে এই ফার্স্ট ফ্ল্যাপে আসবে, তখন যাতে এই ফ্ল্যাপের আন্ডার সাইডের ফ্লো এর সাথে এনার্জি পেয়ে আবার যাতে অ্যাক্সেলারেটেড হয়ে যায়, দ্যাট ইজ মাই রিকোয়ারমেন্ট। সো এখানে আমি কোনোভাবেই আই ক্যানট অ্যাকসেপ্ট এনি separations. So this is one way which we can always use to visualize. আর এরপরে যেটা আছে যে উই ক্যান অলওয়েজ, সবচেয়ে কমন থিংস মানে সবচেয়ে ফান থিংস টু সি, স্ট্রিমলাইন্স। সো মূলত এই স্টাডিটার পার্ট যেটা আমি প্রথমেই বলছিলাম যে মূলত আমার এই স্টাডির পার্টটা ছিল হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড যে আমার এই উইংস গুলো যখন ওপেন হয়ে যাবে, হাউ ক্যান আই রিডিউস দ্য ড্র্যাগ, হোয়াট ইজ মাই ফ্লো লাইক। সো এখানে মূলত আমার
টু বি রিয়েলি অনেস্ট, এই টাইপ অফ সিমুলেশন মানে এই অবজেক্টিভের সিমুলেশনের জন্য স্ট্রিম লাইন্সটা আমার তেমন একটা খুব বেশি দরকার পড়বে না। এখানে মূলত আই জাস্ট নিড দ্য প্রেশার ডিস্ট্রিবিউশন অ্যান্ড আমার ফাইনাল রিপোর্টে আমার ড্র্যাগ কোএফিসিয়েন্টটা আমি চাই। সো তারপরেও জাস্ট ইট গিভস ইউ আ গুড আইডিয়া যে আমার আপওয়াশের একটা আইডিয়া পাচ্ছি, বিকজ আপওয়াশ ইউজুয়ালি ড্র্যাগের সাথে কোরিলেট করে। সো নর্মালি এই উইংস গুলো যদি ক্লোজড অবস্থায় থাকতো আমার আপওয়াশটা বেশ আরো উপরেই আসতো, আরো উপরে হতো। মেবি আই ক্যান শো ইউ, সরি আমি সরি ফর মুভিং অ্যাওয়ে ফ্রম দি প্রেজেন্টেশন ভেরি কুইকলি। Just to show you comparison between upwash. Yeah, exactly. So as you can see from these two pictures, the difference in the upwash. So যখন আমার রিংটা ক্লোজ পজিশনে থাকে in normal cases, তখন you can see the difference in the upwash, কতটুকু difference. And when it's open, তখন it's not as high, but that is the point here যে আমার মূলত আমার পয়েন্টটাই হচ্ছে to reduce drag and achieve a higher top speed. So সেটাই, but am I actually achieving it? ওইটাই হচ্ছে আমার বের করা দরকার। Um, আরেকটা যেটা আমরা পোস্ট প্রসেসিং এ ইউজুয়ালি করি, এটা হচ্ছে আমরা এটা আগেও করতে পারি, আহ, অথবা আমরা যেটা যেটা দেখাতে চাচ্ছি ইটস নট দিস। মূলত এটা ভেরি কমন, এটা আমরা সবাই যারা আগে সিএফডি করেছি আমরা এটা জানি যে we like to see these diagrams, which gives us an idea of what our flow is like. আমার velocity, আমি যদি how is the flow like, আমার velocity-টা ঠিক আছে কিনা, I can clearly see যে আমরা মনে আছে আমরা এই যে ওয়াল শিয়ার স্ট্রেসে দেখতেছিলাম যে আমাদের এই ট্রেইলিং এজের এখানে একটা সেপারেশন ছিল, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আমার velocity 0, which means এখানে কোনো ফ্লো নাই, means it has my flow is separated, রাইট? পোস্ট প্রসেসিং এ আরেকটা জিনিস যেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা মনে আছে আমরা দেখেছিলাম যে আমাদের ওয়াই ওয়াই সরি ওয়াই প্লাসটা খুবই বাজে অবস্থায় ছিল। দ্যাট উই ক্যান ক্লিয়ারলি সি হিয়ার যে আমার প্রত্যেকটা বাউন্ডারি মানে আমার প্রতিটা স্ল্যাপের বাউন্ডারি লেয়ারের এলাকায় কিন্তু আমাকে বলতেছে আমার ফ্লো 0। সো উই ক্যান দিস ক্লিয়ারলি মানে আমার আমার data is giving me the right picture here যে আমার ওয়াল ফাংশনস গুলা আমার লো ওয়াই প্লাস আমি অ্যাচিভ করতে পারি নাই, and that is clearly visible in this contour plot. বাট কিছু জিনিস ওই ওয়াল ফাংশনের বাইরের সলভিং মডেলিংটা ঠিক আছে, however this cannot be, this entirety simulation cannot be properly used because আমার ওয়াল ফাংশনের মডেলিংটা অ্যাকুরেটলি করা হয়নি, আমার ওয়াই প্লাস ইজ নট ইন দ্য কারেক্ট রিজন। ইয়েস পৃথুল ভাই। সরি ফর ইন্টারাপ্টিং। বলছিলাম ভাই, মানে আমাদের তো বেসিক্যালি উইং মানে আমাদের যে ফ্ল্যাপস গুলো এখানে তো আমার মানে ইয়ে মানে কি বলে ওয়াল কন্ডিশনই থাকবে। সো আমার তো নো স্লিপ কন্ডিশন যেহেতু থাকবে, তো ভেলোসিটি 0 হওয়ারই তো কথা, রাইট? সো মানে মানে এটার সাথে ওয়াই প্লাস এর ইন্টারপ্রিটেশনটা একটু আরেকবার যদি বলা যায়। হ্যাঁ মানে ওই নো স্লিপ কন্ডিশনটার টাকেই হচ্ছে আমরা অ্যাকুরেটলি যদি মডেল করতে চাই, উই ডেফিনেটলি নিড প্রিজম লেয়ার্স অ্যান্ড বাউন্ডারি লেয়ার মডেলিং, যেটা আমাদের করা লাগে। সেটার জন্য দেন কামস ওয়াই প্লাস, যেটা হচ্ছে আমার লো ওয়াই প্লাস যেটা আমার লাগবে, উইচ আই নিড ইন টার্মস অফ মডেলিং দ্যাট পার্ট, রাইট? সো মেশে আমরা দেখতে পেরেছি যে আমার পার্সেল হাইটটাই কিন্তু খুবই মানে it wasn't very good, right? It's equal length, ডিস্ট্রিবিউশনটা মোটামুটি সিমিলার, কোনো গ্রোথ নাই, মানে ভেরি থিক প্রিজম লেয়ার্স আর বিং ইউজড হিয়ার। সো এজন্যই হচ্ছে এটা কারেক্টলি এখানে আসে নাই। অ্যান্ড ওই
যেই নো স্লিপ কন্ডিশনের যে কথাটা আর কি আমি বলছি যে ওটা এতই ছোট উইচ শুডন্ট ইভেন মানে এতটাও এটাকে আমরা এক্সাজারেটেড হয়ে যায় ইফ ইটস ট্রাইং টু শো মি দ্য নো স্লিপ কন্ডিশন। সো ইন আন্ডারস্টুড। দিস ইন দিস কেস আমার ওয়াই এখানের এররটা হচ্ছে যে এখানে আমার ওয়াই প্লাস বা আমার ওই ওই বাউন্ডারি বা ওয়াল ফাংশন মডেলিংটা এখানে আমার কারেক্টলি হয়নি। আর ইফ আই ক্যান গো ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যেটা ছিল হচ্ছে when I when I'm introducing প্রিজম লেয়ার্স বা এই ইনফ্লেশন লেয়ার্স, তখন আমার সিমুলেশনটা মাথা খারাপ হয়ে যায়। That was your question, right? রাইট। সো এখানে যেটা হয় যে অনেক সময় যে আমরা উই ক্যান অলওয়েজ স্টার্ট উইথ আ কোর্সার মেশ, রাইট? সো যেটা আমরা করতে পারি যে আমরা আমার যদি রিকোয়ারমেন্টটা আসলেই লো ওয়াই প্লাস হয়ে থাকে, আমাকে ইনিশিয়ালি এটা হাই ওয়াই প্লাস করে আমরা দেখি যে ইফ দ্যাট সলভস মাই মেশিং ইস্যু। সো এরপর যদি আমরা ওটাকে রিফাইন করতে পারি, only then we can slowly move towards a low y plus. সো however আমার যদি লো y plus ই রাখতে হয়, তখন যেটা আমার করতে হবে যে আমার সারফেস ওই লোকালি যেই সারফেসটা আছে ওইটাকে আমাকে লোকালি রিফাইন করতে হবে। লোকালি রিফাইন করলে যেটা হয় যে আমার কম্পিউটেশনাল রিসোর্সটা তখন হাই হয়ে যায়। সো দেন আমার হচ্ছে দেন ইট অলওয়েজ কামস ডাউন টু হোয়াট আই নিড ভার্সেস মানে ওই ট্রেড অফটা আমার দরকার, আর দ্যাট ব্যালেন্স বিটুইন দি অ্যাকুরেসি অ্যান্ড মাই কম্পিউটেশনাল রিসোর্স। আবার অনেক সময় হয় যে আমি সবই করলাম, সবই ঠিক আছে, তারপরেও ইটস নট ওয়ার্কিং। সেটা হতে পারে যে আমার আহ, পাঁচ পাঁচ বা 10টা প্রিজম লেয়ার্স আমি ইউ ইনফ্লেশন লেয়ার্স আমি অ্যাড করেছিলাম, বা ইউ অ্যাডেড 5-10টা ইনফ্লেশন লেয়ার্স, তারপরেও হচ্ছে না। তাহলে আমরা যেটা করতে পারি যে আমি বাড়ায় দিব আরো আমার প্রিজম লেয়ার্স গুলো, আমি 15 থেকে 20টা করে দিব বা 10টা থেকে 15টা করে দিব। গ্রোথ রেটটাকে আমি একটু অ্যাডজাস্ট করব, মেবি 1.2। 1.2 ইজ স্ট্যান্ডার্ড, অনেক লিটারেচারে 1.1 থেকে 1.2 পাওয়া গেছে, বাট 1.3 বা 1.4-এ ইউজুয়ালি ইউজ করা হয় না। সো আমি ওই প্রিজম ইনফ্লেশন লেয়ার অ্যাড করে গ্রোথ রেটটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দেখবো, সি ইফ দ্যাট ওয়ার্কস। ইয়া মোটামুটি এই কয়েকটা মেশিং ট্রায়াল এন্ড এরর ইউজ করে হচ্ছে আমরা আমাদের এই ইনফ্লেশন লেয়ার্স এর ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমরা ম্যানেজ করতে পারি। So if I go back to the presentation, so my next slide, আচ্ছা, advanced tools by using star CCM as an advanced tool, দুইটা কেস স্টাডি আমি শেয়ার করতে চাই। The first case study is the brand Kawasaki. আমরা মনে হয়তো বা চিনি কাওয়াসাকি নিনজা H2R বাইকের একটা কেস স্টাডি এই স্টার সিসিএম থেকে পাবলিশ করা আছে। I will share the links with Prithul ভাই to share with everyone afterwards. তো ওরা যেটা করেছিল যে ওরা ইউজিং স্টার সিসিএম সারফেস র্যাপিং টুল, ওরা হচ্ছে ওদের ক্যাড এর যে রিপেয়ারিং করা লাগে, ক্লিনিং করা লাগে ক্যাড মডেলসটাকে, ওরা ক্লেম করেছে প্রায় 3 to 4 উইকস, আই থিঙ্ক, আমি জানি না এটা 3 to 4 উইকস এর নামায় আনছে বা 3 to 4 উইকস থেকে কমায় কোনো একটা কিছুতে আহ, নিয়ে আসছে। সো ইউজিং স্টার সিসিএম সার্ফেস র্যাপিং টুল and automation capabilities, they they could cut down their CAD repairing time. অ্যানালিসিস সেটিংস করতেও ওরা বেশ ম্যাক্রো ইউজ করে, অটোমেশন ইউজ করে দে ওয়ার এবল টু কাট ডাউন দেয়ার অ্যানালিসিস টাইম। সো মেইনলি এখানে টেক ওয়ে যেটা ছিল যে ইউজিং স্টার সিসিএমস অটোমেশন অ্যান্ড স্ক্রিপ্টিং ফিচার্স, আমরা আমাদের অ্যানালিসিস সেটিং এর যে এরর হওয়ার যে টেন্ডেন্সিটা থাকে সেটা আমরা ভেরি ভেরি সিগনিফিকেন্টলি কমায় আনতে পারি। অ্যান্ড যখন আমরা আমাদের সিমুলেশন সেট আপ হোক, মেশিং স্ট্র্যাটেজি হোক, এই স্ট্র্যাটেজিটা যখন আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবো, তখন আমি এটাকে যদি স্ক্রিপ্টেড করে ফেলি, তাহলে
যে কোনো any engineer wants to run this analysis, they can just follow the macro and ওই স্ট্র্যাটেজি, ওই সেম স্ট্র্যাটেজিতেই জিনিসটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। সো আমার এরর করার বা ডিসক্রিপেন্সি হওয়ার টেন্ডেন্সিটা কমে যায়। যেমন ফর এক্সাম্পল, এটা আমি দেখছি, এটা আমি নিজে ফেস করছি আমাদের অক্সফোর্ড ব্রুকস রেসিং টিমে। যখন আমরা সিমুলেশন সেট আপ করি, অনেকেই টার্বুলেন্স ইন্টেন্সিটি 5%, আমরা 5% ছিল আমাদের স্ট্যান্ডার্ড, অনেক আমরা দেখছি যে অনেকে 3% করে দেয়। সো এই এই ডিসক্রিপেন্সির কারণে কিন্তু আমার ফাইনাল রেজাল্টের মধ্যে চেঞ্জেস আসতেই পারে, এটা এক্সপেক্ট করাই যায়। সো বাট যখন আমি এরকম আমার প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করে আমি যখন এটাকে স্ক্রিপ্টেড করে ফেলবো, তখন আমার এই টেন্ডেন্সিটা হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি রান করি বা আমার টিমমেট রান করুক, আমার সাবঅর্ডিনেট রান করুক, দে উইল ফলো দ্য সেম স্ক্রিপ্ট অ্যান্ড ইট উইল ওয়ার্ক as required. So that is one of the ways, advanced methods that we can use star CCM, that we can utilize star CCM. তারপর আরেকটা কেস স্টাডি, ইটস on the right hand side. It's a concept vehicle. Not a very nice looking concept vehicle, but nevertheless it's a concept vehicle from the brand App Plus. ওরা এরকম একটা কনসেপ্ট কার নিয়ে এসেছে, রিলিজ করেছিল 2018-এর আই থিঙ্ক জিনিভা মোটর শো বা ইন্টারন্যাশনাল মোটর শো বা এরকম কিছু একটা। ওইখানে ওরা প্রেজেন্ট করেছিল, and they claim that the drag coefficient of this vehicle is 0.19, মানে এটা ওদের ক্লেম ছিল। সো how did they do it using star CCM? So ওরা মূলত প্যারামেট্রিক স্টাডি করেছিল ওভার 600 ডিজাইন ভেরিয়েন্টস ওভার 6 months। প্রতিটা ইটারেশনে they introduced different concepts. So এভাবে করে করে they different variant study করে they were trying to figure out যে develop innovations and active systems যেগুলো use করে they were able to achieve this amazing feat of sub 0.2 drag coefficient. এখন ওরা বলে যে স্টার সিসিএম was a very good মানে was the perfect software for utilizing different variants so that they were able to achieve these design improvements ওদের এই প্রোটোটাইপ বানানোর আগ মুহূর্তে। So you can see how these have contributed, how the usage of star CCM has contributed towards their goals, towards their objectives. Now I want to introduce you to Mr. Nuno. ও আমার কোর্সমেট ছিল আমার ইউনিভার্সিটিতে। Right now he is working as a CFD thermal engineer at Jaguar Land Rover, ইংল্যান্ডে। এর আগে ও ছিল হচ্ছে পোলস্টার অটোমোটিভের এরোডাইনামিক্স ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। তার আগে আরেকটা কোন কোম্পানিতে জানি ছিল, ইয়াসা মোটরস এ ছিল। ও এফইএ নিয়ে কাজ করতো, থার্মাল থার্মাল সিমুলেশন এন্ড এফইএ নিয়ে কাজ করতো। তার আগে হচ্ছে ও আমার সাথে, আমরা একসাথে মাস্টার্স করেছিলাম অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে। ও আমাদের এরোডাইনামিক্স টিমেও ছিল অক্সফোর্ড ব্রুকস রেসিং। ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম ফর দিস ওয়েবিনার যে গাইজ, সরি, ডু ইউ নুনো, ডু ইউ হ্যাভ সাম good practices that you can share with us for the participants of this webinar that I am conducting? So ওইখান থেকে আর কি আমি ওর কিছু কথা কালেক্ট করে I have put it into this slide. Um, ও যেটা ও যেটা করে আসছে লাস্ট 4, 5, 6 years এ, যে এই জিনিসটা যেটা আমরা মাত্র কেস স্টাডি দেখলাম, যে এই যে অটোমেশন, স্ট্যান্ডার্ডাইজিং অফ প্রসেস, এই জিনিসটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে মানে ওয়াইডলি ইউজড। সো ও যেটা বলছে যে মোস্ট অফ দ্য সিমুলেশনস আর জাস্ট প্রেস অফ আ বাটন, ইউ ক্রিয়েট দ্য জিওমেট্রি, ক্লিন ইট আপ, প্রেস আ বাটন এন্ড ইট গেটস ইম্পোর্টেড, মেশড, র্যাপড, সেট আপ, ran and post process. সো ও যেটা আমাকে এক্সপ্লেন করে পরে বলল যে ওদের সার্ফ ক্যাড ক্লিন করার প্রসিডিয়ার্স স্ট্যান্ডার্ডাইজ করা, মেশিং ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ পার্ট, যদি এক্সটার্নাল ভেহিকল এরোডাইনামিক্স এর জন্য ওদের একটা স্ট্যান্ডার্ড
মেশিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা আছে, ওরা ওটাকেও অটোমেটেড করা, ম্যাক্রো করা, set up running simulation boundary conditions depending on what type of simulation it is, post processing করা ওদের অ্যাকচুয়ালি কি লাগে। So if they're conducting a vehicle aerodynamics simulation, obviously ওদের কিছু রেজাল্টস বা আউটকামস ওরা চায়, এটা হচ্ছে আমরা সিমুলেশনের আগেই আমরা ডিটারমিন করে রাখি। এগেন, আমাদের শুরুর দিকে আমরা যেটা বলেছিলাম যে আমার অবজেক্টিভস কি, এই জিনিসগুলো আমি আমার সিমুলেশন রেজাল্টের আগেই আই নো হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই সিমুলেশন, সো দ্যাট আমার পোস্ট প্রসেসিং এ গিয়ে ইটস ইজিয়ার ফর মি টু এক্সট্রাক্ট দি ইনফরমেশন দ্যাট আই নিড। দ্য ইন্ডাস্ট্রি, তারপরে নুনো বলেছিল, দ্য ইন্ডাস্ট্রি ইউজেস আ লট অফ অটোমেশন, রিফাইনমেন্ট এরিয়াস, মুভিং রেফারেন্স ফ্রেম ফর দ্য রিমস, reference frames for the rims because rigid body motion is too slow to solve many simulations quickly. Previously at Polestar, we developed simulation to set up our processes and then we built on top of it. So আমরা আজকে যে জিনিসগুলা নিয়ে জানলাম পড়লাম, ওরা ঠিকই এইভাবেই ওরা ওদের প্রসেস গুলা সেট আপ করা, এবং ও বলেই দিয়েছে যে ওরা কিন্তু রিজিড বডি মোশন ইউজ করে না, ওরা মুভিং রেফারেন্স ফ্রেম ইউজ করে, because rigid body motion is too slow for solving many simulations. As you can understand, একটা automotive OEM automotive manufacturer জন্য they need quick turnaround simulation results, quick লাগবে because they need to make quick decisions and all. So এজন্য ওরা কিন্তু এই ট্রেড অফটা বুঝেই চুজ করছে। সো এখান থেকে পরে আমরা যে লার্নিংস গুলা পাই সেটা হচ্ছে যে আরো কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস যেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে সারফেস র্যাপিং ডার্টি মডেলস। সো স্টার সিসিএম এর সারফেস র্যাপিং এর একটা ফিচার আছে উইচ কাইন্ড অফ ক্লিনস, আমি যদি একটা ক্যাড মডেল স্টার সিসিএম এর ক্যাড ওয়ার্ল্ডে যদি ডেভেলপ, ক্যাড ওয়ার্ল্ড বলতেছি, ক্যাড সেকশনে যদি গিয়ে আমি এটা ড্রাফট করি অথবা আমি একটা যে কোনো মডেল ইম্পোর্ট করি, সেটাকে ক্লিন করাটার কাজই হচ্ছে সারফেস র্যাপার, যেটা আমরা ফার্স্ট দিনেও দেখেছিলাম যে ও কি করে সিএফডি রেডি করে ফেলার জন্য আমার যেই ইনিশিয়াল টেসলেশন যেটা থাকে সেটাকে হচ্ছে ও ক্লিন করে টু মেক ইট সিএফডি রেডি। আমরা অনেক সিমুলেশন করি যে সময় যেটার পাশাপাশি হয়তো বা আমরা রিয়েল লাইফে ভ্যালিডেশন করতে পারি না, তখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করি, সেটা হচ্ছে মেশ ইন্ডিপেন্ডেন্স স্টাডি করি। সো মেশ ইন্ডিপেন্ডেন্স স্টাডি করার ক্ষেত্রে যেটা হয় যে আমার মেশ রিফাইনমেন্টের আন্ডারস্ট্যান্ডিংটা আমার ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমরা বলছি রিফাইন লোকালি নট গ্লোবালি। রিফাইন লোকালি নট গ্লোবালি যেটা যেটা বলতে বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন দেখব যে, ফর এক্সাম্পল আমাদের আজকের মডেলটার এক্সপ্লেনেশনটাই যদি আমি নেই, আমি দেখতে পাচ্ছি, আমি যদি আমাকে যদি পারমিশন দেওয়া হয়, আমি যদি মেশিং মেশের এটাই যদি যাই, আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু কিছু জায়গায় আমার কিছু রিফাইনমেন্টস এর দরকার আছে, যেমন এই ছোট ছোট এন্ড প্লেটের আমার এই ছোট ক্যানার্ডস গুলার লিডিং এজটাকে আমার একটু করা লাগবে, রিফাইন করা লাগবে। তারপরে আমার ট্রেলিং এজ গুলাকে আমার একটু রিফাইন করা লাগবে, আমার এই আহ, আমার এই গার্নি ফ্ল্যাপটাকে একটু রিফাইন করা লাগবে। তারপরে আমি যেটা করব, আমি শুধু এই পার্টিকুলার এরিয়াস বা আমার যে এরিয়াজ অফ ইন্টারেস্ট ওই জায়গাগুলা হচ্ছে আমি রিফাইন করব লোকালি, নট গ্লোবালি। আমি জাস্ট বলে দিলাম আমার বেস সাইজটাই আমি 50% সাইজ কমাই দিব আমার বেস সাইজটাই, তো ওইটা হয়ে গেল গ্লোবালি। আমি তো সেটা চাই না। আমার বেস সাইজ কমাই দিলে আমার পুরো ডোমেনের সবগুলোর সাইজ কমে যাবে। দ্যাট ইজ সামথিং দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। আই ওয়ান্ট টু রিফাইন যে এরিয়াটা ইজ ইম্পর্টেন্ট ফর মাই স্টাডি। তারপরে আমরা বলছি ইটারেট ইটারেট ইটারেট। সো অ্যাজ আমরা কেস স্টাডিতেও দেখলাম,
ওরা সবাই ওদের ডিজাইন ভ্যারিয়েন্টস গুলা ইটারেট করে, বারবার ডিফারেন্ট ডিজাইন ভ্যারিয়েশনস আনে, চেঞ্জেস আনে। সো এটা আমাকে বুঝে নিতে হবে যে আমি প্রথমেই যে সিমুলেশনটা করব দ্যাট ইজ নট দ্য ফাইনাল প্রোডাক্ট, আনলেস আমি খুবই লাকি হয়ে যাই। আমার ফার্স্ট মডেল ভার্সনটাই অলওয়েজ ফাইনাল ভার্সন হয় না। অনেক ইস্যুস বের হয়, আমরা সিমুলেশন মেশিং করতে গিয়ে আমরা ইস্যুস পাই, সিমুলেশন রেজাল্টস পোস্ট প্রসেসিং দেখে আমরা ইস্যুস পাই। যেমনটা আমি যে মডেলটা দেখালাম এটাই আমাদের প্রথম ফার্স্ট কয়েকটা ভার্সনস এর মধ্যে একটা ছিল, যেখান থেকে আমরা দেখতে পাই যে আহ, আমার ওয়াল ফাংশনস ওয়াল মডেলিংটা ঠিক হয় না। এরপরে উই আপডেটেড, উই সিমুলেটেড ইট এগেন, এরকম আস্তে আস্তে উই ইটারেট ডিফারেন্ট ভার্সনস করে 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 আমরা হচ্ছে উই মেড ইট বেটার। তারপরে আসে আমরা প্যারামেট্রিক স্টাডিজ করি, আমরা একটু অ্যাঙ্গেল অফ অ্যাটাক চেঞ্জ করি, আমরা স্লট গ্যাপটাকে একটু মডিফাই করি, একটু কমাই দিই, অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা চেঞ্জ করি। তো এরকম ভেরিয়েন্ট প্যারামেট্রিক স্টাডিজ করার পর যেটা হয় যে আমাদের আমাদের মেশিং স্ট্র্যাটেজিটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে যায়, আমাদের টার্বুলেন্স মডেলিং এর স্ট্র্যাটেজিটাও স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে। পাশাপাশি আমরা কিন্তু যেটা হবে, এগুলো স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেলে আমরা কিন্তু একটা অটোমেটেড একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই প্যারামেট্রিক স্টাডিজ গুলো আমরা ইজি হয়ে যাবে। সো দিজ অটোমেশন স্ক্রিপ্টিং আমাদের ভেরিয়েন্ট স্টাডি এফিশিয়েন্টলি করার জন্য করতে অনেক হেল্প করে। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ সেশন। আমরা মোটামুটি আমাদের যতটুকু কভার করার কথা ছিল আমরা সাকসেসফুলি কভার করতে পেরেছি। আই থিঙ্ক মেবি উই আর উইদিন টাইম, so we can definitely take some questions. Tanvir bhaiya, please, over to you. ভাই এখানে আপনি অটোমেশনের কথা বললেন, তো স্টার সিস্টেম মানে অটোমেশন বলতে তো আমরা বুঝতেছি যে আমি একটা কেস আগে স্ট্যাবলিশ করব প্রপারলি, ওর উপরে হচ্ছে অটোমেটিক্যালি ও রানটা চালাইতে থাকবে। তো সেক্ষেত্রে স্টার সিস্টেম এ এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? সো মানে অটোমেশন বলতে মূলত যেটা আমি সোফার করে আসছি সেটা হচ্ছে যে মানে ম্যাক্রো ইউজ করা। তো ওই লেভেল অফ অটোমেশনও না যেটা আমরা আজকাল দেখতে পাচ্ছি। সো যেটা আমরা করতে পারি যে আমাদের ওয়ার্ক ফ্লোটা কিরকম হয়, আমরা একটা ক্যাড মডেল ইম্পোর্ট করি, আমরা ওটাকে ক্লিন করি, ফিজিক্সটা সেট আপ করি, মানে মেশিং ফিজিক্স সেট আপ, তারপরে সিমুলেশন রান করা, তারপরে হচ্ছে পোস্ট প্রসেসিং করা। এই জিনিসটাকেই আমরা যদি অটোমেট করতে চাই, আমরা হচ্ছে এই যে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা এই জিনিসটাকে অটোমেট করতে পারি। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই ক্যান ডু ইউজিং স্টার সিসিএম। মানে ইউ আর ফ্যামিলিয়ার উইথ জাভা ম্যাক্রোস? নো ভাই। আচ্ছা, তো জাভা ম্যাক্রোস যেটা করে সেটা হচ্ছে যে আচ্ছা আমি যদি দেখাই, সিম্পলি যে আমি যখন স্টার্ট রেকর্ডিং দিব, সো ফর এক্সাম্পল একদম শুরুর প্রথম স্টেপ, আমি হচ্ছে আমি আমার পার্ট ইম্পোর্ট করেছি, তখন আমি হচ্ছে আমার এখানে কিচ্ছু সেট আপ করা নাই, সে আমি একদম নিউ একটা সিমুলেশনে আছি। তখন আমি হচ্ছে স্টার্ট রেকর্ডিং দিয়ে আমি কি কি প্রসেস ফলো করব, আমার ওয়ার্ক ফ্লোতে কি আছে, আমি হচ্ছে এখন ক্লিন করব, ক্লিন করার জন্য আমার কি কি স্টেপ করা লাগবে, রেকর্ডিং দিয়ে আমি সেই স্টেপ গুলা ফলো করব। ও রেকর্ডিং বলতে হচ্ছে ও আমার প্রতিটা ক্লিক হচ্ছে, আর প্রতিটা টাইপ আমি যা যা নাম্বারস গুলা দিচ্ছি সে হচ্ছে রেকর্ড করবে। অ্যান্ড এট দি এন্ড যখন এটা আমার রেকর্ডিংটা স্টপ করব, তখন হচ্ছে ও আমার প্রতিটা স্টেপ আমি কি ক্লিক করছি, কোন জায়গায় কত নাম্বার দিছি, সেটা হচ্ছে ও রেকর্ড করে একটা ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হিসেবে সেভ হবে। অ্যান্ড দেন যেটা হবে, আমার সেম সেম মডেলের জন্য আমি আরেকটা সিমুলেশন করব, আমি ওই স্ক্রিপ্ট ফাইলটা এখানে প্লে করে দিব, সেম জিনিসটা অটোমেট হয়ে ও করবে। যখন আমি সেট আপ করার সময় যেভাবে রেকর্ড করছি এক্স্যাক্টলি ওভাবে করবে। আমার কাছে এই কম্পিউটারে আমার সেভ করা নাই ম্যাক্রো, নাহলে আমি দেখাই দিতাম যে হাউ দ্যাট ওয়ার্কস। বাট ইটস ভেরি ইজি টু সেট আপ। এটার অনেক টিউটোরিয়ালস আছে, ভিডিও আছে, উইচ ইউ ক্যান সি। মানে বাট জাভা ম্যাক্রোস
লিখে একটু রিসার্চ করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে জিনিসটা কিরকম। I hope that answers your question, ভাইয়া। জি ভাই। Anybody have any questions? Please drop it in the you can drop into the chat box. আমার মনে হয় প্রথম দিনের সেশনে কিছু প্রশ্ন ছিল, ফর সাম রিজন ওইগুলা লস্ট হয়ে গেছে। আই অ্যাপোলোজাইজ ডিপলি ফর দ্যাট, বাট কারোর যদি প্রশ্নগুলো মনে থাকে, প্লিজ ইউ ক্যান type it in the chat or feel free to ask, raise hand and unmute yourself. আর যদি আপনার লজ্জা পেয়ে থাকেন to unmute yourself and ask, it is completely okay, কোনো সমস্যা নাই। I will request Prithul Bhai to give the opportunity to share questions afterwards. You can reach out to me as well. এরপরেও I can always reply to your emails, messages. আমরা যদি ফেসবুকে থাকি, you can send me a message. আমার ইমেলটা দিয়ে রাখবো, if you can always email me. আর হচ্ছে মোটামুটি দ্যাটস ইট ফর টুডে। ওভার টু ইউ পৃথুল ভাই, অ্যান্ড ভেরি গ্রেটফুল ফর দিস অপরচুনিটি। অনেক কথা বলছি, I hope we were able to learn something today. আমরা কিছুটা হলেও অল্প কিছু হলেও শিখাতে পারছি। And again, grateful for this opportunity. So over to you, Prithul. Thank you so much, Rafan bhai, for this detailed sessions. I mean, আমাদের ইভেন আমরা যখন প্ল্যান করতেছিলাম তখন যেসব ডিটেল যেসব জিনিসপত্র আমরা প্ল্যান করছি, মানে আই থিঙ্ক সবগুলাই টাচ করা হয়েছে, and we are extremely grateful for the entire 2-day workshop. I hope হচ্ছে পার্টিসিপেন্টস বা ইভেন আমি নিজেও ইনক্লুডিং দ্য পার্টিসিপেন্টস হচ্ছে আমরা অনেক কিছু শিখছি। সো যদি হচ্ছে কারোর কোয়েশ্চেন থাকে, you can reach out to Ratnan Bhai, as he said, or you can email it to us. We will forward it, or whatever method you feel convenient. And I hope রাফসান ভাই হচ্ছে মানে আমাদের নেক্সট আমরা সামনে আরো এমন ওয়েবিনার্স বা সেশনস আমরা করব। We wish to have him again, and hopefully সামনে আমরা যদি আমরা কখনো অফলাইনও যাই, অফলাইন যদি আমরা hopefully যদি ক্যাম্পাসে যাই, we hope to have him on campus as well. And yeah, thank you so much everyone for joining in again. সব রিসোর্সেস হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, and we will email it to you as well, আমাদের slides and হচ্ছে recording. Thank you so much for joining in. Thank you, Rafnan Bhai, again. It's been a pleasure, and yeah, I think we have had an amazing workshop. Thank you so much. Thank you, guys. Take care, everybody. ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। So, good night, everybody.